আমি আপনাদের অনুরোধ করছি, এটা অন্য টপিক, এই টপিক নিয়ে আমরা অন্য টপিক। আরে কি আপনারা এত ইমোশনাল কেন? ইমোশনাল হবেন না, ইমোশনাল হবেন না, ইমোশনাল হবেন না দাদা, ইমোশনাল হবেন না। অন্য টপিক ডাইভার্ট হয়ে যাচ্ছে, আলোচনা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কি বললেন? আমি আওয়ামী লীগ করি। স্বাধীনতা মোদি বলতে পারে না যে এই স্বাধীনতা আমাদের, কারণ এটা ওনাদের এই মোদির মতো শাসকেই বলতে পারে যারা বাংলাদেশকে গ্রাস করেছে, যে জিয়াউর রহমান একা যুদ্ধ করেননি, আর বিদ্রোহ করেছেন তিনি একজন আনডকুমেন্টেড কথা। আপনিও অর্ধেক কথা বলছেন, ফালতু সময় নষ্ট। বিদ্রোহর মানে ওনারা অবশ্যই বোঝেন যে সেদিন যদি দেশটা স্বাধীন না হতো তাহলে মার্শাল লতে জিয়াউর রহমানের ফাঁসি হতো সর্বনিম্ন। জিয়াউর রহমান নন, সব আর্মির সব অফিসারদেরই তাই হতো। আমি বলতে চাচ্ছি যে ভারত আমাদের মিত্র ছিল সেই যুদ্ধে, অতএব ওনারা মনে করতে পারেন না বা বলতে পারেন না যে বলছি তো আপনার ডকুমেন্টেড, ইতিহাসটা ডকুমেন্টেড, এবং এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা আমার ভারতে রয়েছিল জয়েন্ট ফোর্স করতে। পশ্চিম বলবো কি, উনি তো একবার ওই কথাটাই বললেন, উনি প্রথমে যে কথাটা বললেন সেটাই আবার দ্বিতীয়বার বলছেন। এগুলো তো গলাবাজি, ডকুমেন্টেড না। আমি কোনো ডকুমেন্টেড ছাড়া কথা বলি না, গলাবাজি করি না। ওইটাই ছিল বলছি আপনাকে, ডকুমেন্ট দিয়ে কথা বলুন। ডকুমেন্ট দেন, আমি স্বীকার করে নেবো। আজকে আপনার মিলন ভাই আজকে মিলন ভাই, আচ্ছা আপনি আবার আয়নাঘর নিয়ে আসছেন। আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, অর্ধেক সত্য। মিথ্যা না, অর্ধেক সত্য বলছেন। জয়েন্ট ফোর্স এখানে ছিল, পশ্চিম পাকিস্তানে জয়েন করছিল না, পশ্চিম পাকিস্তানে তো জয় করেছে। মিলন ভাই আপনি আমি বলি, আমি আপনার কথা বলবো, আপনি ডকুমেন্ট নিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম দর্শক, টক শো উইথ এম রহমানে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি বিজয় দিবস উপলক্ষে দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট। এই আলোচনায় আজকে যুক্ত আছেন বিএনপি নেতা মাহফুজুর রহমান মিলন, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে অধ্যাপক ডক্টর শ্যামল দাস এবং কলকাতা থেকে সাংবাদিক সৌমিন্দ্র কোনাল। আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। গত 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসের রাতে দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি মানচিত্রের ছবি দিয়ে লিখেছেন, বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। ওই মানচিত্রে রয়েছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা 7 সিস্টার্স নামে পরিচিত। বিষয়টি আপনি কিভাবে দেখছেন জনাব মাহফুজুর রহমান মিলন? জি, প্রথমে বিবি টুডেসকে ধন্যবাদ জানাই, সেই সাথে আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ, এবং যারা আজকে আমাদের এই টক শো দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আসলে একটি বিতর্কিত বিষয়ে উনি কথা বলেছেন, ওনার কথাটা অত্যন্ত বিতর্কিত সৃষ্টি করেছে। এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমাদের বিএনপির মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন। সেখান থেকেই আপনারা বুঝতে পেরেছেন আমাদের দলের অবস্থান কি এই বিষয়ের উপর, এবং উনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আর যেটা বলছিলেন নরেন্দ্র মোদীর কথা, নরেন্দ্র মোদী বলেছেন, তিনি টুইট করেছেন 16 ডিসেম্বর এই বিজয় দিবস, এটা ভারতের বিজয়। এটা অত্যন্ত একটি গরিহিত কথা বলেছেন উনি, আমরা কোনোভাবেই বিশ্বাস করি না, এবং এই কথা জানাচ্ছি আজকের এই টকশো থেকে। সেই সাথে আমাদের কথা হচ্ছে যে উনি যে কথা বলতে চান বা বলেছিলেন বিগত সরকারের সাথে ওনার যে সম্পর্কটা ছিল আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের এক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই একই কথাগুলো বলতেন যে ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, ভারতের বিজয় মানে আমাদের বিজয়। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের পৃষ্ঠপোষকতায় বিনা ভোটের সরকার দীর্ঘদিন থেকে এই যে তাদের সক্ষতা, ঠিক একই রকম একইভাবেই তারা এই বাংলাদেশটাকে নিয়ে চিরদিনই খেলেছেন এবং সুযোগ সুবিধা নিয়েছেন সব কথা বলে। এবং আমাদের সেই সরকার বিগত বিনা ভোটের
ফেসেস হাসিনা সরকার আজকে যে আশ্রয় পেয়েছে এই একটি কারণে, যে উনিও নিজে বলেছিলেন শেখ হাসিনা যে আমি যা ভারতকে দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখে। এটা আপনারা অবশ্যই সবাই জানা আছে। তো আমরা মনে করি যে ভারত সেই সময় আমাদের সহযোগিতা করেছিল, বাট আমরা মনে করি না যে এই বিজয় ভারতের বিজয়। এই বিজয় কখনো হতে পারে না। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশে বাস করছি। আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি। সেদিন বাংলার আপামর জনসাধারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধে নেমেছিল। এবং আমরা সকলেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বিদ্রোহ ঘোষণা করে, পাকিস্তানি সেনাবাহিনীতে থেকে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং নিজে অস্ত্র হাতে নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন। আমি বলি না যে তিনি একাই স্বাধীন করেছেন, কিন্তু সেদিন ওনার যে ডাকি সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য একটি স্বাধীন মানচিত্র পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এই বিজয়টা ভারত বলবে বা নরেন্দ্র মোদীর মতো একজন খনি, একজন যিনি গুজরাটে দাঙ্গা লাগিয়ে তার রক্তে দাগ এখনো শুকায়নি, এই মোদী বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা করেছে, ঠিক বিভিন্ন জায়গায় তার এই যে বক্তব্য, আজকে ভারতে দেখেন মুসলমানদের উপর কি রকম নির্যাতন, তিনি রক্তের হোলিয়া খেলতে চান। অতএব আমরা মনে করি যে মোদীর মতো একজন কুখ্যাত রাষ্ট্রনায়ক এসব কথা বলতেই পারে। এবং আগামী দিনে আমি আশা করি যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন বর্তমান, ওনাকে আমি অনুরোধ জানাবো আজকের এই টকশো থেকে যে ভারতের যে রাষ্ট্রদূত আমাদের দেশে আছেন তাকে ডেকে এনে এর বিষয়ে কড়া বার্তা দেওয়া, যে কখনোই আমরা এই কথা শুনতে রাজি নই। এবং আমরা মনে করি যে বাংলাদেশের কোনো একটি মাত্র জনগণ একথা মানতে রাজি নয় যে আমাদের দেশের শহীদদের রক্তে কেনা এই বাংলাদেশ কখনোই মোদীর এই সব কথাকে সমর্থন করবে। এবং বরঞ্চ আমরা গোটা জাতি এই কথা তিরস্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আমরা মনে করি যে রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের যারা এখন দায়িত্বে আছেন তারাও তীব্র প্রতিবাদ জানাবেন এবং ইতিমধ্যে জানিয়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন আপনারা দেখেছেন যে গত আমাদের যে নতুন স্বাধীনতা এসেছে, আপনার বিএনপি তথা বিভিন্ন বিরোধী দলীয় যে আমাদের দলগুলো দীর্ঘদিন 17 বছর সংগ্রাম করেছে, তারাই ধারাবাহিকতায় ছাত্র এবং জনতা যে আমাদের স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা করতে গিয়ে যত ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এই রকম একটা খুনিকে আজকে জায়গা দিয়েছে শুধু ভারত। তিনি বছরের মাসের পর মাস সেখানে কাটাচ্ছেন, অথচ বিশ্বের কোনো রাষ্ট্র তাকে জায়গা দিচ্ছে না। তো খুনিদের সাথেই খুনিদের সম্পর্ক থাকে, আর খুনিরা এইরকম কথা বলতে পারে। আর একটি কথা আমি বলতে চাই যে যাদের মধ্যে দেশাত্মবোধ আছে, যারা দেশকে, যেমন আজকে ওই যে আমাদের সাবেক একজন মন্ত্রী এবং বর্তমানে এনডিপি চেয়ারম্যান জনাব অলি আহমেদ বলেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছে পিতার হত্যার প্রতিশোধ নিতে, তিনি দেশ সেবার জন্য আসেননি। ঠিক তিনি সে কাজটি করে দেশ থেকে পালিয়ে গেছেন। একজন প্রকৃত রাজনীতিবিদ, একজন প্রকৃত দেশ সেবক, একজন স্বাধীনতার পক্ষের শক্তি এভাবে একজন রাষ্ট্রপ্রধান হঠাৎ তার দল বলকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা আমরা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারি না। অথচ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন, ঠিক আমার নেত্রী বলেছেন যে আমাদের বিদেশে কোনো প্রভু নেই, আমাদের আছে বন্ধু, আমরা কারো প্রভুত্ব মানি না, দেশ আমাদের। এবং তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে আমরা যতদিন বেঁচে থাকবো
এই বাঙালি জাতি, বীরের জাতি, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এই স্বাধীনতার ভাগ আমরা কাউকে দিতে চাই না। জি, জনাব মিলন, প্রশ্নটা ছিল এটার সাথে আরো একটু যুক্ত ছিল, সেটা হচ্ছে আমাদের যে উপদেষ্টা, বর্তমান সরকারের যে দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম, উনি যে একটা ম্যাপ প্রকাশ করেছে ওনার ফেসবুক পোস্টে, যেখানে আপনার ভারতের আপনার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যেটা 7 সিস্টার্স নামে পরিচিত, এই বিষয়টা আসলে আপনার জায়গা থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? উনি যেটা করেছেন সেটা আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত ব্যাপার? উনি সম্পূর্ণরূপে একটা অযৌক্তিক কথা বলেছেন, এটা যৌক্তিকতায় আমাদের আসে না। এ ব্যাপারে আমি বলেছি যে আমাদের মহাসচিব অত্যন্ত সুন্দরভাবে একটি ব্যাখ্যা দিয়েছেন, আপনারা অবশ্যই জেনেছেন, সেটার সাথে আমি একমত। জি, মাহফুজ আলম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। তাহলে কি আমরা ধরে নিব 24-এর নারকীয় হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে? তিনি কি স্বীকার করে নিলেন তার পূর্বপুরুষরাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে? ডক্টর শ্যামল দত্ত। ধন্যবাদ। আমি শ্যামল দাস, দত্ত নয়, শ্যামল দত্ত আপনাদের সিনিয়র কলিগ। আচ্ছা, এখন আমি মিলন সাহেবের কথা শুনছিলাম, রাজনীতিবিদরা যেভাবে কথা বলে, আমি এই প্রথম কোনো টক শোতে রাজনীতিবিদদেরকে, একজন রাজনীতিককে ফেস করছি। কি আপনি রাজনীতি, আচ্ছা আমি আপনার প্রশ্নের জবাবটা, আপনি বোধহয় একটা প্রশ্ন জানতে চাচ্ছেন যে 75 এবং 24 এক কিনা। মাহফুজ আলম বলেছেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাগ তথা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 এবং 24 ঘটানো হয়েছে। তার মানে তিনি কি স্বীকার করে নিলেন যে 24-এ যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেটা তারাই ঘটিয়েছে? তিনি স্বীকার করেছেন বা না করেছেন সেটা পরের কথা। বিষয়টা হচ্ছে যে ইতিহাসের যে ক্লেম গুলো অদ্ভুত আর কি। আপনি একটা পর্যায়ে খুব অবাক হয়ে শুনবেন যে কি বলছেন, ইতিহাসটা কি এবং উনি কি বলছেন। আচ্ছা, 75-এ তাহলে কারা ঘটিয়েছিল? 75 যারা ঘটিয়েছিল, এটা যদি ব্যাপার হয় যে তারাই আবার 24 ঘটিয়েছে, সার্টেনলি আপনি বলতেই পারেন যে যেটা মেটিকুলাসলি ডিজাইন, এটা আপনি যেটা ডিজাইন থাকে সেটা তো আপনার পরিষ্কার যে এটা এভাবেই ঘটবে, এটা জানতেন। এটা এভরিথিং দ্যাট মাস্টার মাইন্ড, হোয়াটস হিজ নেম, মাহফুজ আলম না? তো উনি বলেছেন সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি চিন্তা করে দেখুন তো যে 75-এর ঘটনাটাকে আপনি কি করেছেন? 75-এ আপনি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, 75-এ আপনি তার পরিবারের নারী, শিশু এদেরকে হত্যা করেছেন, 75-এ আপনি গর্ভবতী নারীকে হত্যা করেছেন, তাই না? আপনি যে কোনো নেই দেখুন যে আপনার গর্ভবতী নারীকে আলাদা একটা স্ট্যাটাস দেওয়া হয়, আপনি তো এটা করতে পারেন না। এমনকি ইসলামে আপনি যখন যুদ্ধ হয় তখন তো নারীদেরকে খুন করার ব্যাপারটা আলাদাভাবে এটা তো করতে পারেন না আপনি। তো এরা সবই করেছে করে, এখন এটাকে যদি আপনি বলেন যে ইট ওয়াজ রাইট, আপনি বলতেই পারেন, আমার কোনো অসুবিধা নাই, বাট আপনার কালারটা তো আমি চিনে ফেলি, আপনি কে। আচ্ছা, এখন আপনি আসুন এবার 24-এ কি হয়েছে? 24-এ বলা হয়েছে একটা কোটা আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তাই তো? শেখ হাসিনা মানুষ খুন করছেন, এটা সেটা, এই কারণে তাকে চলে যেতে হবে। আপনারা বলছেন সে পালিয়েছে, ওটা সেটা। রাজনীতিকদের কথাবার্তা আমি খুব একটা বেশি, ওনারা ওনাদের মতন করে বলেন, নিজেদের সুবিধা মতন বলেন, আমরা বলি একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে। এখন তিনি পালিয়ে গেছেন। প্রশ্নটা হলো আমার সবার কাছে যে এই যে আন্দোলনটা হলো, আন্দোলনের কোনো পর্যায়ে যারা আপনারা জড়িত ছিলেন, মিলন সাহেব ক্লেম করছেন যে এটা তাদের আন্দোলনের ফলশ্রুতি, তারা নিজেদের নামে কোনো ইয়েকে, আওয়ামী লীগকে সরাতে পারেন নাই 16-17 বছর, কিছুই ওটা কিছুই করতে পারেননি তারা। এটা সবাই, সারা বাংলাদেশের মানুষ জানে, আমরা দেখেছি। এটা ঘটেছে যে একটা পর্যায়ে তারা যোগ দিয়ে এখন তারা ক্লেম করছেন যে তারা এটা করেছেন। আচ্ছা, হতেই পারে, কিন্তু তারা কি কখনো বলেছিলেন যে এই যে যখন এই শেখ হাসিনা চলে যাবেন এরপরে আপনি সংস্কার করবেন এইভাবে যে আপনি করবেন,
আপনি বঙ্গবন্ধুর কি বলে তার যেই মূর্তি সেখানে আপনি ইউরিনেট করবেন, আপনি স্বাধীনতার সব ইয়েগুলোকে ভেঙে দেবেন, আপনি যত্রতত্র আপনি বঙ্গবন্ধুকে অপমান করবেন, স্বাধীনতা নিয়ে এই যে প্রশ্ন তুলবেন কে করেছে না করেছে। আমি ওই মিলন সাহেবের ওই জিয়াউর রহমান সাহেবের, তারেক রহমান আমার ক্লাসমেট ছোটবেলার, আমরা সাইনি স্কুলে একসাথে পড়েছি, তো কাজে এবং আমার একটা বিশেষ একটা জায়গা আছে তার জন্য, যে যত যাই বলুন, কিন্তু তারপরেও ইতিহাস তো ইতিহাসই। সেগুলো আপনি বলুন আমাকে এবার, যে এটা কি কোনো বলা হয়েছিল কখনো যে শেখ হাসিনা চলে গেলে পরে এগুলো সব চেঞ্জ করে দিয়ে জামাতিয়া স্টাইলের রাজাকার রায়ন হবে? আপনি তো বলেননি এইসব। আপনি এইসব না বলে আপনি যখন শেখ হাসিনা চলে গেলেন তখন আপনি এসব করছেন, কেন করছেন? তো যদি তার মানে কি? তার মানে আপনি একটা প্রতারণামূলক একটা ডিসেপশন, ইতিহাসটা তাই। আমি কখনো শুনিনি, আপনি শুনেছেন মেঘ এই ইয়ার মধ্যে কখনো শুনেছেন যে ওনারা এগুলা করবেন? যে এরকম কোনো কথা ওনারা এর আগে ওনাদের কোনো সংবিধান বলেননি। আচ্ছা, তারপরেও আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে করছেন। তো যদি আপনি যদি বলেন যে ৭৫ সালে যা হয়েছিল সেটা আর এখনকার যেটা, এখন এনারা, আমি মাহফুজ আলমের কথা বলছি, এই প্রতারণামূলক ইয়াটা আপনারা বলছেন যে বিপ্লব, মিলন সাহেব বললেন স্বাধীনতা, কার থেকে কার স্বাধীনতা হলো, এটা কিন্তু পরিষ্কার না। কনসেপচুয়ালি কথাটা ঠিক কিনা আপনারা ভেবে দেখবেন, যে আপনি কিভাবে বলছেন কথাটা, যে আপনি স্বাধীন কার থেকে হয়েছেন? আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ স্বাধীন করেছেন? কার থেকে স্বাধীন করেছেন আপনি? এটা তো একটা বড় প্রশ্ন, এটা জবাব নাই কোনো। আচ্ছা, এখন কথা হলো যে যদি তারা যদি ৭৫-এ ওটা করে থাকেন, বঙ্গবন্ধুকে মেরেছেন, ওই যে আমাদের মঈনুদ্দিন খান বাদল ভাই বলেছিলেন যে এক রাস্তায় তো আপনার এই ধর্ষক এবং ধর্ষিতা হাঁটতে পারে না। And Bangabandhu was the physical embodiment of our independence. That is the thing. আপনি ২৭ তারিখে ঘোষণা দিয়ে ২৬ তারিখে তো দেশ স্বাধীন হতে পারে না, পারে কি? এটা কি হয়? ২৭ তারিখে ঘোষণা দিয়েছেন, এবং আমি কিন্তু আমি বলছি যে জিয়াউর রহমানকে আমি খুবই রেসপেক্টফুল, এবং তাকে নিয়ে আওয়ামী লীগ যা করেছে আমি তার সাথে একমত নই মোটেই। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে এটা হলো ইতিহাস। তিনি ঘোষণা দিয়েছেন ২৭ তারিখে। আপনি যদি ওর সব ভুলে যান, ইমোশন ভুলে যান, আপনি জাস্ট ইতিহাসটা দেখুন। তিনি ঘোষণা দিয়েছেন ২৭ তারিখে। এর আগে এবং এই তার ঘোষণা সম্পর্কে অনেক যারা তাকে দিয়ে ঘোষণাটা দিয়ে হয়েছিলেন, এদের লেখালেখি আছে। এখন কথা হলো যে এখানে কার মেজর রফিকের বই আছে, তার আগে জিয়াউর রহমানের সাথে, এবং ওই সময়ের কে ছিলেন, আমার মজুমদার ছিলেন, উনি ওনাদের সেকেন্ড ইন ওনাদের ওই জায়গা, তো উনি কমান্ডিং অফিসার। তো ওনাদের সাথে যে ডায়ালগ হয়েছে ওগুলো জিয়াউর রহমানের জীবিত অবস্থাতেই এই বই প্রকাশিত। জিয়াউর রহমানের কতগুলো ভালো কাজের মধ্যে একটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্প। সেই ইতিহাস প্রকল্পে কোথাও এই বিষয়টা আসেনি যে ২৭ তারিখের আগে হি ওয়াজ কোয়াইট অ্যাক্টিভ। তিনি অ্যাক্টিভ হলেন কখন? তিনি অ্যাক্টিভ হলেন ২৫ তারিখে, যখন ওই সোয়াজ জাহাজ খালি করতে যাওয়ার পথে ওখানে যে উনি হলেন। এটা হলো ইতিহাস। এখানে তিনি কোনোদিন বলেননি যে আমার নির্দেশে বা আমার ডাকে সারা দেশ জড়ো হয়েছিল। সেকেন্ড থিং, জিয়াউর রহমান নিজে একটি লেখা লিখেছিলেন 1974-এ, নাম হলো একটি জাতির জন্ম। মিলন সাহেব পড়েছেন কিনা আমি জানি না। সাপ্তাহিক বিচিত্রায় ওই বছরের বিজয় দিবস বা স্বাধীনতা দিবস কোনো একটা উপলক্ষে জিয়াউর রহমান সাহেবের একটা লেখা আছে, ওটা একটু পড়ে নেবেন, ওটা ইন্টারনেটে পাওয়া যায়। আপনার নাম হলো একটি জাতির জন্ম। আপনি সেখানে দেখুন তো জিয়াউর রহমান ঘোষণা, আপনি বলছেন জিয়াউর রহমানের ঘোষণায় দেশের মানুষ যুদ্ধে নেমেছিল। জিয়াউর রহমান কার নির্দেশে নেমেছিলেন ওটা দেখুন না, উনি কি বলছেন। আপনি স্বাধীনতা নিয়ে এত কথা বললেন, ৩০ লাখ মানুষ, ২ লাখ মা বোন, আমি খুবই ব্যথিত হই। আপনি একবার বললেন না যে আপনি জিয়াউর রহমানকে হাইলাইট করতে যান, বঙ্গবন্ধুর কথা একবারের জন্য বললেন না। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইট স্টার্টেড অন দ্য 26th of March। এই সারা সময় ধরে আর কোনো সংগ্রাম নাই, আমাদের আর কোনো যুদ্ধ নাই। আমরা 52 সালে আমাদের কিছু হয় নাই, আমাদের 6 দফার কিছু হয় নাই, আমাদের 69 হয় নাই, আমাদের কিছুই হয় নাই। আপনি ইউ কেম স্ট্রেট টু the 26th when জিয়াউর রহমান ডিক্লেয়ার, আপনার মতে অ্যাকচুয়ালি জিয়াউর রহমান
ডিক্লেয়ার্ড অন দ্য 27th। আপনি মেলাবেন কিভাবে? সময় কালকেও তো মিলাতে পারবেন না। ওখানে বলছেন তার লেখায় যে আমরা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ যখন তিনি দিলেন, উই গট দ্য মেসেজ, হ্যাঁ, হোয়াট টু ডু। আপনি পড়ে দেখুন, আমি মিথ্যা কথা বলছি না। আপনার কাছে এখনো ইমেল নিশ্চয়ই সেলফোন আছে, আপনি সেলফোনে ব্রাউজ করে দেখেন, ওখানে আছে উনি কি বলেছেন। উনি এই কথাটাই বলেছেন, এবং আপনি তার ভাষণের রেকর্ডটা কেন শুনছেন না? উনি কি বলেছেন? অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, তাই না, শেখ মুজিবুর রহমান। রহমান কোয়াইট ছিলেন, ওনার ইংরেজি খুব ভালো ছিল, উনি বলেছেন। তো আপনি 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 শুনুন, এগুলোকে আপনারা এগুলো কোনো ফ্যাক্টর না। আপনারা যেভাবে ইতিহাস বলবেন সেভাবে ইতিহাস হবে। আপনারা রাজনীতি করেন বলে আপনি এত কথা আমি খুবই আসলে হয়তো বা আমি তো বাংলাদেশেরই তোর ছেলে, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমরা দেখেছি তো সমস্যাটা কোথায়। আপনাদের সাথে আওয়ামী লীগের সমস্যাটা তো এই জায়গাটায়। এবং আপনারা যেটা শেষ করি, আপনার সময় আমি কথা বলিনি, আপনারা এই জিনিসটা আপনাদের মধ্যে যদি এইটা হতো, আপনি ফাদার অফ নেশনকে স্বীকার করেন না, আপনি ধরে নেওয়া যায় ধরুন যে তারপরে যারা এসছেন তাদেরকে আপনি সম্মান দিতে চান, সেখানেও তো জিয়াউর রহমান তো অনেক পরে উনি তো একজন সরকারি চাকরিজীবী ছিলেন, ওনার পক্ষে তো ওই আর পুরো সংগ্রামের মধ্যে থাকা সম্ভব ছিল না। এটা তো আমার বাবাও তো সরকারি চাকরি করতেন তখন, তো ওনারা তো আমার বাবাও তো এর বাইরে যেতে পারেন নাই। তো এখন ওখানে ওই আপনি যেটা জিয়াউর রহমানের যে ক্রেডিট, আই অলওয়েজ স্যালুট হিম, ওই পরিস্থিতিতে তিনি যা করেছেন সেটা আমাদের জন্য গ্রেট থিং। কজন পারে এটা করতে? বাচ্চা সুন্দরী বউকে পিছনে রেখে, দুটো বাচ্চাকে পিছনে রেখে উনি চলে গেছেন যুদ্ধে। উই অ্যাপ্রিসিয়েট ইট। এই আমাদের সব মুক্তিযোদ্ধারাই এরকম, এই যে আর্মির যারা গেছেন এরকম গেছেন, সবাইকে আমরা স্যালুট করি। কিন্তু আপনি যেহেতু তিনি প্রেসিডেন্ট ছিলেন, একটা রাজনৈতিক দল করেছেন তিনি, আপনারা যেটা করছেন সেটা হচ্ছে ইতিহাসকে বিকৃত করছেন। এই ইতিহাস বিকৃতির কারণে আজকে এই অবস্থা। আজকে আমাদের ইউনিটির সমস্যাটা কোথায়? ইউনিটির সমস্যাটা এখানে। জিয়াউর রহমানকে ওখানে নেওয়ার দরকার ছিল না। যে আপনি এটা করতে যে কি করেছেন, সারা বাংলাদেশকে আপনারা করে ফেলছেন, হ্যাঁ, ইউনিটি ভেঙে গেছে। আজকে আপনি যে কথাগুলো বলছেন যে জিয়াউর রহমান, আপনি কথাগুলো একটা বারের জন্য আপনি বঙ্গবন্ধুর কথা বলেননি, এটা কিভাবে সম্ভব? আপনার নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে আপনি যে রাজনীতিক তা তো নয়, আপনার তো আরো অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো থেকে আপনারা বেরোবেন কবে? আপনি আওয়ামী লীগ করলে কি হতো? এখানে আওয়ামী লীগ করলে পুরোপুরি বঙ্গবন্ধু, তাই না? এখানে আর কারো জায়গা নাই। আপনি যখন কথা বলছেন তখন আপনার কাছে কিভাবে জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু তো একই প্যারালালে আসতে পারেন না। জিয়াউর রহমান নিজেই তো ক্লেম করেননি। জিয়াউর রহমান যদি নিজে ক্লেম করতেন একটা কথা ছিল, হি নেভার ক্লেইমড হিমসেলফ যে আই ডিড দিস ফর দ্য ফার্স্ট টাইম, এবং আমার বিকজ অফ মাই ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স হ্যাপেন্ড, পিপল জয়েন দ্য লিবারেশন ওয়ার। উনি নিজে কখনো এটা ক্লেম করেছেন? আপনি বলতে পারবেন? বরঞ্চ তিনি কি করেছেন, 1974 এর লেখায় উনি স্ট্রেট বলে দিয়েছেন যে তিনি যুদ্ধে গিয়েছিলেন বঙ্গবন্ধুর ডাকে। তিনি তার ভাষণের মধ্যে বলেছেন তিনি ডিক্লারেশনটা দিচ্ছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেই কারণে আওয়ামী লীগ বলে যে এটা তো আসলে ঘোষণা ছিল না, এটা তো একটা পার্ট ছিল। তার আগে এই আবুল কাসেম সন্দীপ আব্দুল হান্নান এনারা বক্তৃতা দিয়েছেন। দেওয়ার কথা ছিল মেজর রফিকের, আপনি বেলাল মোহাম্মদের লেখা পড়বেন। মেজর রফিক ওয়াজ অলরেডি অন দ্য ওয়ার ফ্রন্ট, তিনি রেফার করেছেন জিয়াকে, এবং দ্যাট ইজ হাউ জিয়া আপনার যাচ্ছিলেন ওই বোধ রামগঞ্জে কোন দিকে যেন যাচ্ছিলেন, ওখান থেকে তাকে নিয়ে ওখান থেকে তিনি এই রেডিও স্টেশনে তাকে আনা হয় এবং বলা হয় যে আপনি ঘোষণাটা দেন, আপনি তো মেজর, আমরা তো মাইনর, আপনি দুষ্টাইম করে বলছিলেন আপনার বেলাল মোহাম্মদ। সব কিছু আছে ডকুমেন্টেড। আমার কাছে সেটা অবাক লাগে, when everything is documented, আপনারা তখনও কেন এইসব কথা বলেন? আমাদের দেশকে আপনি কিভাবে আগাবেন? এটা মেজর একটা সংস্কার এখানে দরকার, যে আমাদের মাইন্ডসেট, আমাদের ইতিহাস এভাবে হয় না। ইতিহাস তো আপনি পাল্টে দিতে পারেন না। আচ্ছা, কেন মোদি আপনার এরকম বললো? মোদি যে বললো যে আমার বিজয় দিবস, এটা আপনি একটা জিনিস বলুন, আপনার কাছে তো মোদির অন্য কিছু লাগে না, মোদি খুনি, মোদি ডাকাত, মোদি বদমাশ, এসব কিছুই লাগে না। আপনি ইতিহাস বলছেন, ইতিহাস নিয়ে কথা বলুন। 1971-এ ডিসেম্বর 3-তে ইন্ডিয়া ওয়ার ডিক্লেয়ার করে। কার এগেইনস্টে? ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে।
শ্যামল দাস, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেটা ছিল হচ্ছে মাহফুজ আলম। হ্যাঁ, উনি লিখেছেন বা উনি বলেছেন যে 24 এবং 75 ঘটাতে হয়েছে। এইটার মানে যে উনি কি বোঝাতে চেয়েছেন? উনি কি মানে বোঝাতে চেয়েছেন যে 75 এটা ছিল একটা স্ক্রিপ্টেড, যেটা ওনার পূর্বপুরুষেরা ঘটিয়েছে, আর 24-এ যে হত্যাযজ্ঞটা হয়েছে আমরা ধরে নিচ্ছি বা আমরা যেটা জানি যে এটা একটা ছাত্র আন্দোলন ছিল। আন্দোলনের পরবর্তীতে এখানে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী যুক্ত হয়, এরপরে এখানে হত্যাযজ্ঞ হয়, যেটা হয়েছে। এখন কে বা কারা ঘটিয়েছে এটা তো এখন পর্যন্ত বিচারাধীন, কিন্তু এটা এখন পর্যন্ত বিচারাধীন। প্রশ্নটা হচ্ছে মাহফুজ আলম উনি নিজে বলেছেন যে 75 এবং 24 ঘটাতে হয়েছে। তার মানেটা হচ্ছে যে 75-এ যে ঘটনাটা ছিল, যেহেতু উনি তখন ছিলেন না, ওনার জন্ম হয়নি তখন, তার মানে এটা ওনার পূর্ব উত্তরসূরি যারা ছিল, অর্থাৎ পূর্বপুরুষ যারা ছিল, এটা কি তারা ঘটিয়েছে? এবং 24-এ যেহেতু ওনারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক ছিল বা ছাত্র আন্দোলন ওনারাই সংগঠিত করেছে, তো 24-এ যে হত্যাযজ্ঞটা হয়েছে সেটাও কি মানে ওনাদের এটা প্রি প্ল্যান ছিল কিনা? সেটা আমি পরবর্তীতে আসবো। এনারাই কিন্তু এটা আপনি বুঝবেন যে এই কথার অর্থ কি। কথার অর্থ হচ্ছে যদি 75 তারা ঘটিয়ে থাকেন, তাহলে কারা ঘটিয়েছে? স্বাধীনতা বিরোধীরা ঘটিয়েছে। ক্লিয়ার? জি। এখানে কোনো রকমের ইয়ে নাই, এটা বিভিন্ন ডকুমেন্টেড, আপনার সিআইএ ডকুমেন্টেশন থেকে জানা যায়। আচ্ছা, আর আপনার এখানে কি ঘটেছে? মেটিকুলাসলি ডিজাইন। কারা ঘটিয়েছে আপনি এখন দেখুন না, আপনি আফটার মার্ক দেখুন যে এখন বাংলাদেশের ক্ষমতায় কারা, ক্ষমতায় যারা থাকার কথা তারাই ঘটিয়েছে। আমি এটাই মেন করেছি যে ওই সময় যদি স্বাধীনতা বিরোধীরা ঘটিয়ে থাকে, এই 24-এও এরাই ছিল পেছনে। এখন সমস্যাটা হচ্ছে কোথায়? এরা যখন লিড করেছে তখন ওই যে অন্যান্য দলগুলো যারা স্বাধীনতার পক্ষে, যেমন মিলন সাহেবের বিএনপি, ওই আপনার আমাদের কমিউনিস্ট পার্টি, এরকম বেশ কিছু পার্টি মাহফুজ আলমের বক্তব্য থেকে তারা সরে আসছে বা তারা এটা সমর্থন করছে না। তো আমি এই জায়গাটা বিএনপি কে টানছি না, আমি এখানে যেটা, বিএনপি তো ওখানে গেছে, বিএনপি আন্দোলনটাতে ছিল। সমস্যাটা হয়ে গেছে যে এই মাহফুজ যখন ক্লেম করছে, তখন এটাকে দেখবেন আপনি মিলন সাহেব বলেন যে এগুলো আমাদের আন্দোলনের ফসল। ক্লেম, ইতিহাসের এটা হচ্ছে ক্লেম, যত শক্তভাবে আপনি করতে পারবেন আপনার তত ইয়ে হবে। এখন এ বলছে যে 24-এ তারা এইসব ঘটিয়েছে, তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? আমি পরিষ্কার যা বুঝি, ওই সময়ও স্বাধীনতার বিরোধীরা এটা করেছিল, 24-এ এটা করেছে। এখানে যুক্ত হয়ে গেছে স্বাধীনতার পক্ষের শক্তিগুলো, যেমন ধরেন এই যে বিএনপি বলেন, এই কমিউনিস্ট পার্টিগুলো বলেন, এরা যুক্ত হয়ে গেছে। যখন প্রথম দিকে আমি নিজে সমর্থন করেছি, আমাদের ছেলেপেলেরা যুদ্ধ করছে, আমি যখন যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি জানি যে এই যেভাবে যে জিনিসগুলো হয়েছে, যে ধ্বংসগুলো হয়েছে, যে পুলিশ মেরে যে উল্টো দিকে ঝুলিয়ে দেওয়া, কিছু কিছু সিমটম দেখে আমি বুঝতে পেরেছিলাম তখন যে এটা অবশ্যই বিএনপি করে না, মানে ছাত্রদল করে না। কারণ ছাত্রদলের টেরোরিস্ট অ্যাক্টের ইয়ের সাথে আমি পরিচিত, এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ছাত্রলীগ তো নাই ফিল্ডে, ছাত্রলীগেরও তারা যেভাবে করে সেটার সাথেও পরিচিত। তাহলে ছাত্রলীগ ছাত্রদল করছে না, তাহলে এটা করছে কারা? আপনি তখনই আমি পরিষ্কার বুঝেছি যেটা করছে হচ্ছে ওই সেই আপনার ওই যে কি বাংলা ভাই, ওই জেএমবি, যা আপনি আফগানিস্তানে দেখুন কি করে, মেরে ঝুলিয়ে দেয়। আপনি ডিস্ট্রাকশনের টেকনিকটা দেখুন, এখানে বিএনপি ছিল না, ছাত্রদল ছিল না, এরা করেছে পুরোপুরি, এটা করেছে পুরোপুরি। কারণ এটাতে ওরা ট্রেন। আপনি দেখবেন ছাত্রদলে, আমি আগেও বলছি আপনাকে, ছাত্রদলে যারা টেরর হতো আমাদের সময়, অভি, নিরু বা বাবলু এরা ছিল, পাগলা শহীদ ভাই এনারা ছিলেন। তো এরা যখন টেরর করতো, এটার কোনো পার্টিকুলার প্যাটার্ন ছিল না। অভি একভাবে করতো, নিরু একভাবে করতো, শহীদ আরেকভাবে করতো। এটার কোনো পার্টিকুলার কোনো প্যাটার্ন আপনি দেখবেন না, যে যেমনি ইচ্ছা তেমনি করতো ওরা। দে আর সেলফ মেড মাস্তান। আর এই শিবির এরা হচ্ছে কমিউনিটি, এরা হচ্ছে কালেকটিভ। এদেরকে ট্রেনিংটা দেওয়া হয় কালেকটিভ হয়ে। আপনি দেখবেন এদেরকে প্যাটার্ন আছে, এরা একভাবে সব ধরনের রক কাটা, এই ঝুলিয়ে দেওয়া, এই গলায় কাট, এগুলো এরা করে। এরা এর বাইরে কিছু করে না। তো এখন আপনি যদি খেয়াল করেন, যখন আমি বুঝলাম যে এরা এটার পেছনে আছে, আমি আই উইথড্রু মাই সাপোর্ট। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে আপনার এত মানুষ মারা গেছে, এতগুলো ছাত্র, এতগুলো বাচ্চা আমাদের মরে গেল,
হ্যাঁ, এটাতে শেখ হাসিনার দায় দায় যা আছে, একটা আলটিমেটলি কি হবে জানি না, আমরা সবাই যেহেতু এখন অ্যাজাম্পশনের উপর কথা বলছি, আলটিমেটলি আপনার অনেক কিছু বেরিয়ে আসবে একদিন। ইতিহাস তো কাউকে ক্ষমা করে না, ইতিহাস বেরিয়ে আসবে যে এই এদের অনেকগুলো এই 7.62 বুলেট কোত্থেকে আসলো, এই ভদ্রলোককে সরাইয়াই দেওয়া হলো। আগের দিন বললেন, পরের দিন ওনার পোর্টফোলিও চেঞ্জ। হ্যাঁ, তো এখন এগুলো কোথায়? আজকে আপনার প্রচুর সংখ্যায় লোকজন যে ফিরে আসছে, এই যে গুজবে ভর্তি হয়ে যাচ্ছে, মুগ্ধর ইয়ে কই, কবর কই, অমুক কই, তমুক কই, এই জিনিসগুলো ওনারা বলছেন, একজন বলছেন 1,500, একজন বলছেন 2,000, আবার ওনারাই যে ইয়ে দিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে 800 বা 850। আবার আপনার টাইমস অফ কি বলে, নিউজ উইক, টাইমস পত্রিকায় তো নাকি নাকি জাতিসংঘ 450 বা 500 না 600 এরকম হয়েছে। আবার আপনার আপনি একবার একটা 2,000 বললেন, আপনি এখন কোথায় এই নাম্বারগুলো কোথায়? আপনি 3,000-এর উপর পুলিশ মেরে ফেলেছেন, 3,000-এর উপর আপনি পুলিশ মেরে ফেলেছেন, সেই আপনি বলছেন 44 জন মারা গেছে। আরে ভাই, 44 জন যদি মারাও যায়, সেই 44 জনের হত্যাকারীদেরকে আপনি ইন্ডেমনিটি দেন কিভাবে? এটাও দিতে পারেন না। ফ্যাসিজমের প্রশ্ন আসছে, তো বলছেন যে শেখ হাসিনা এতগুলা মানুষকে মেরে ফেলেছে। মিলন সাহেব বলেছেন 1977-এ আপনার এই যে এয়ারফোর্সের হাজার ডাইরেক্ট অফিসার তো মেনলি জওয়ানদেরকে, এদেরকে মেরে ফেলা হলো। মানে আপনি বললেন মার্শাল ল করেছে, মার্শাল তো আমরা বুঝি কি বলে, কোর্ট মার্শাল করে আপনি মেরে ফেললেন। আপনি ইয়েতে ব্রেকফাস্ট টেবিলে বসে আপনি সই করেছেন মৃত্যুদণ্ড। এমনও ঘটেছে একই নাম, আমার আর আপনার একই নাম, দুজনকে ঝুলাই দিচ্ছে। এগুলা তো ডকুমেন্টেড, এখন তো ডকুমেন্টেশন গবেষণা করে এটাকে আপনি কেমনে, কিভাবে, কোনটা ফ্যাসিস্ট কোনটা না, আপনি এই জিনিসগুলো আমরা নাম দিয়ে দিতে পারি। বাংলাদেশে ফ্যাসিজম প্রত্যেকটা সরকারি ফ্যাসিস্ট ছিল। আপনার কাছে আবার আসবো। বিজয় দিবসের রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবস উপলক্ষে একটি বাণী দেন। ওই বাণীতে তিনি বলেন 71 সালের 16 ডিসেম্বর ভারতীয় বাহিনী পাক বাহিনীকে পরাস্ত করে। নরেন্দ্র মোদীর ওই বাণীতে 71-এর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হরণের ব্যাপারে কিছুই বলা হয়নি। কি বলবেন সাংবাদিক কুনাল? নমস্কার সবাইকে, এবং আমাকে ডাকার জন্য অভিনন্দন। প্রত্যেকে বললেন, প্রত্যেকের কথা শুনলাম। এবার টু দি পয়েন্ট কথা বলতে গেলে প্রথমে আমি জানিয়ে দিই, মোদী কি বলেছেন তার দায় মোদীর। মোদী যদি মিথ্যা বলে তাহলে আমি তার প্রতিবাদ করব, সে আমি ভারতীয় হই আর যেই হই। আর ফর কাইন্ড ইনফরমেশন, এখানে যারা আছেন তাদের এবং যারা শুনবেন তাদের সকলকেই বলি, আমি মোদীর সমর্থক নই, কোনোভাবেই নই। আজকে আমার ফেসবুক পেজ দেখলে দেখবেন মোদীর আজকে কতগুলো আর কি মোদীর বিরুদ্ধে লেখা, আমার পুরনো লেখাগুলো এসছে, আমি খুব একটা এখন লিখি না। তো মোদী যদি অন্য কিছু বলতো তাহলে আমি বিরোধিতা করতাম। মোদী যেটা বলেছেন সেটা ফ্যাক্ট, সত্যি কথা। তিনি অর্ধেক বলেছেন এটা বলতে পারি, কিন্তু যে কটা বর্ণ, আমি পুরো তার আমার কাছে স্ক্রিনশট আছে, আমি পোস্ট করেছি। প্রতিটা বর্ণ সত্য এবং ডকুমেন্টেড, মানে ঐতিহাসিক। একটা বলি তাহলে বুঝতে পারবেন। সম্ভবত 10ই এপ্রিল থেকে, 71-এর 10ই এপ্রিল থেকে বোধহয় সরকার গঠনটা হয় তাজউদ্দিন আহমেদকে দিয়ে, এবং সেই গঠন হওয়ার পরে 2টো রাজধানী হয়েছিল সেই সময়। এই পুরো ইতিহাসটা প্রবীর ঘোষ তার একটি বইতে লিখেছেন, এবং সেটার রাইটার ছিলাম আমি তখন, কারণ ওনার হাত ভেঙে গেছিল। যৌবনের বজ্রনীর ঘোষ, ফুল 70 থেকে 71-এর ওয়ার, কি কারণে কি, একদম অ্যানালাইটিক্যাল হিস্টোরিক্যাল দলিল ওটা। তো সেই সময় মুজিবনগর এখন যেটা আছে তা ওটা বলা হয় বটে, কিন্তু আসলে ছিল নদিয়ার মধ্যে, মানে ইন্ডিয়ার মধ্যে। আরেকটা হয়েছিল এখানে শেক্সপিয়ার সরণিতে। তো সেই সময় যেটা হয়, ভারত বিভিন্ন এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান সীমানা জুড়ে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটা ক্যাম্প তৈরি করে এবং ট্রেনিং দেয় মুক্তিযোদ্ধাদের, সেই সময় যারা মুক্তিযোদ্ধা ছিলেন। 2 নম্বর হচ্ছে ওখান থেকে যাতে রেডিও বাংলাদেশ এখান থেকে অপারেট হয়। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তখন খবর পড়তেন রেডিও বাংলাদেশ হয়ে, বাংলাদেশ বেতার। তো
তো সেখানে গান টান চালানো হতো। এখানে গান গাথা হয়েছিলেন সম্ভবত অংশুমান রায় প্রথম একটি গান কি একটা মুজিব কণ্ঠ থেকে হাজার মুজিবের জন্ম হয় ইত্যাদি ইত্যাদি, এবং গৌরীপ্রসন্ন মজুমদার বোধহয় সুর দিয়েছিলেন। সেইটা মানে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ এবং ভারতেও। তো এরকম ভাবে সহযোগিতা করছিল। এই সহযোগিতাটা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এটাই চলে। ইন্ডিয়ান ফোর্স কিন্তু ঢোকেনি, ভারতীয় সেনাবাহিনী ঢোকেনি, পাকিস্তানের সঙ্গেও তেমন কিছু হয়নি। বিষয়টা হচ্ছে পাকিস্তানের যাতে বেশি করে আপনার অস্ত্র শস্ত্র পূর্ব পাকিস্তানে আনতে না পারে, যাতে জাহাজ করে আনতে হয়, সেই জন্য মানে আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল ভারত। এইটা বন্ধ করে হচ্ছে সম্ভবত এপ্রিল কি মে মাসে। তারপর থেকে ওদের গায়ে জ্বলন শুরু হয়, যে কারণে জাহাজ করে করে আনতে হচ্ছিল, এখন যেমন জাহাজ করে আনছে। তো ঠিক এই কারণে ওরা এটাকে একটা পরোক্ষ উস্কানি বলে। এবং তারপরে আপনি এখানে যারা আছেন এবং যারা সকলেই ইউটিউব সার্চ করে 1971 ইন্দিরা গান্ধী স্পিচ অফ ইন্দিরা গান্ধী, আমি ওটা পোস্টও করেছি ফেসবুকে 16ই ডিসেম্বর, এবং সেখানে একটা স্পিচ আছে, এবং সেখানে একটা আছে ওনার স্পিচ, আর একটা আছে উনি পরবর্তীকালে মানে ওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনাকে আমাদের ভারতীয় সাংবাদিকরা, এটা কিন্তু ভারতে আছে একমাত্র এক্সেপশন এই মোদি কিন্তু টাইপ অফ হিটলার। উনি কোনোদিন একদিনই ওনার এই 10 বছরের জীবনে একদিন মাত্র সাংবাদিকের মুখোমুখি হয়েছেন, আর হননি, কারণ উনি হওয়ার মতো ওনার ক্ষমতাই নাই। তো ঘটনা হচ্ছে যে ওই অবস্থায় মানে ওরকম করার পরে জরুরি অবস্থা হয় পশ্চিমবঙ্গে, ভারত জুড়ে। তারপরে কিন্তু ইন্দিরা গান্ধীকে চেস করা হয়েছিল এবং সাংবাদিকরা বসে চেস করেছিল। তার মধ্যে একটা খুব ভাইটাল ছিল, সেইটা বোধহয় ইউটিউবে পাবেন। সেখানে বলেছিল আপনি পাকিস্তানকে আক্রমণ করলেন কেন, ইংরেজিতে টক শো হচ্ছে। তখন উনি বলছেন আমি তো পাকিস্তানকে আক্রমণ করিনি, এবং ডকুমেন্টেডও তাই, ওরা আমাদের আক্রমণ করেছে। সেটা কবে, কোথায়, সেটা কিন্তু পূর্ব পাকিস্তানে নয়, মানে এখনকার বাংলাদেশে নয়। এখানে যেরকম ভাবে চলছিল রাজস্থান থেকে পাঞ্জাব পর্যন্ত তারা আক্রমণ করে। তো কেউ যখন আক্রমণ করে ওয়ার ডিক্লেয়ার করতে হবে, কারণ ওয়ার শুরু হয়ে গেছে। তো তারপরে যদি বিষয় হচ্ছে ওয়ার কেন করতে হয়, কারণ ওয়ারের ফলে যদি কোনো সেনা ওখানে গিয়ে আটক হয় যাতে বন্দি বিনিময়টা করা যায়, ঠিক আছে, সে কারণে ওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল। ওয়ার ডিক্লেয়ার করে ভারতের একটা নিয়ম আছে জরুরি অবস্থা জারি করা, এবং 71-এ জরুরি অবস্থা জারি করে ওয়ার ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, এটা ডকুমেন্টেড। বাংলাদেশ কিন্তু এই ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করেনি, ভারতের বিরুদ্ধে। তারা তাদের গৃহযুদ্ধ করছে, ঠিক আছে, যারা মুক্তিযোদ্ধা একমত। কিন্তু ভারত ওয়ার ডিক্লেয়ার করেছিল, এবং শেষ পর্যন্ত 24 তারিখে বোধহয় একটা যুদ্ধ শুরু হয় হচ্ছে বঙ্গোপসাগরে ওদের জাহাজে। আর তারপরে যেহেতু এবার কেউ বলবে পিনাকি ভট্ট নামে একজন বলে, তাহলে ও তো মেরেছিল পশ্চিমে, ওরা কেন, ভারত কেন সেনা ঢুকালো পূর্বে? আরে মুশকিল, আর যখন তুমি মনে মনে বাংলাদেশ বলো না কেন, যতই ওই 26 তারিখ হোক 27 তারিখ হোক, যেদিনই ঘোষণা করা হোক না কেন ওটা বাংলাদেশ, কার্যত মানে দলিলিক ভাবে পূর্ব পাকিস্তান তো স্বীকার করে নেয়, পশ্চিম পাকিস্তান তো স্বীকার করে নেয়নি যে ওটা বাংলাদেশ হয়ে গেছে। ও তো পূর্ব পাকিস্তান হিসেবেই ট্রিট করছে, এবং তার সেনা রয়েছে। তো তোমার দেশের দুটো সেনা দুটো জায়গায়, তো আমার যুদ্ধটা কি একটা দিকে হবে? হয় না তো। স্বাভাবিক কারণেই এখানে সেনা আরো বেশি টহল শুরু হয়েছে, তারপরে যা হয় যুদ্ধ করেছে, এবং সত্যি সত্যি বাংলাদেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবার যৌথ বাহিনীটা মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনা মিলে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল 3রা ডিসেম্বর, সম্ভবত, আমি এক্সাক্টটা বলতে পারবো না, যতটুকু স্মরণে আছে 3রা ডিসেম্বর, এবং 16ই ডিসেম্বর বিজয়। এই বিষয়ে এখানে প্রত্যেককে বলি, ফেসবুকে একটি পেজ আছে, সেই পেজটা ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মি। সেইখানে আগস্ট মাস থেকে কি তারও আগে থেকে টোটাল প্রত্যেক দিন কি কি হয়েছে ও 71-এ সেই দিনের সমস্ত কিছু পোস্টিং রয়েছে।
একদম ছবি সহ, সেই দিনকার ছবি সহ, মানে যেই ডেটটা ধরুন 3রা ডিসেম্বর কি হয়েছে ছবি সহ একটা পোস্ট। এবং সেই সময়কার যারা যেই সমস্ত সেনারা বেঁচে ছিলেন, পরবর্তীকালে দীর্ঘ সময় বেঁচে ছিলেন, তাদের সাক্ষাৎকার, যারা কিভাবে ঢুকেছেন, কিভাবে পেনিট্রেট করেছেন, কারা কোন দিক থেকে ঢুকেছেন। যেমন নিয়াজির সঙ্গে যার বন্ধুত্ব ছিল, মানে একই ব্যাচের ছিলেন, মানে কোন এক সময় একই ব্যাচের ছিলেন, ও নিয়াজিকে ফোন করেছে, খবর দিয়েছে, হ্যাঁ ঢাকায়, হ্যাঁ ঢাকায়, না ভুলে গেছি আমি নামটা, নিয়াজিকে ভারতীয় সেনা, হ্যাঁ ভারতীয় জেনারেল নাগরা, তিনি ঢুকেছিলেন, হ্যাঁ তিনি ওই মেঘালয় দিয়ে ডাউকি দিয়ে ঢুকেছিলেন। তারপরে ওনাকে টঙ্গী হয়ে, সরি টাঙ্গাইল হয়ে তারপরে ঢাকায় ঢোকে ব্রিজ দিয়ে। এই ব্রিজটা কিভাবে করা হবে, ব্রিজ খোলা হবে, কোন ক্ল্যাম্প গুলো খুলে রেখে কিভাবে করা হবে, সেটাও ওরা প্ল্যান করে। এবং ঢাকায় ঢুকে যখন ঢাকার মূল জায়গায় যাবে, তখন নিয়াজিকে বলা হয় যে দেখো আমার এখানে কেউ কোনো বাধা নাই, তুমি কি করবা, সারেন্ডার করবে কিনা বলো। নিয়াজি এসে আর রীতিমতো গলা জড়িয়ে দেবে, চলো বলে আবার ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, মানে সারেন্ডার হয়ে গেছে, অফিসিয়াল নয়, অলরেডি সারেন্ডার হয়ে গেছে। এটা হচ্ছে 16 তারিখের আগের দিন, 14 না 15 তারিখ। এবার 16 তারিখ, এবার আনুষ্ঠানিক স্যারেন্ডারটা 16 তারিখ হয়েছে। ঘটনা হচ্ছে স্যারেন্ডারটা করেছে কার কাছে, কে করেছে, ডকুমেন্ট আছে, এটা তো ডকুমেন্ট আছে, বাংলাদেশ সরকারের কাছে আছে কিনা জানি না, থাকাটাই উচিত বলে আমার মনে হয়। পাকিস্তানের কাছে আছে, চেয়ে নিক এখন, ডক্টর ইউনূস চেয়ে নিক ওনার থেকে, শাহবাজ শরীফের থেকে ডকুমেন্টটা দেন তো। ওই আপনার সারেন্ডার ইনস্ট্রুমেন্ট বলছি, কথাটা বলছি, মানে ওকে তো আর ইন্টারনেট থেকে বলতে হবে না, ওনাকে তো সরকারি বিষয় তো অন্যভাবে চলে প্রসেস, যে আমি রিকুইজিশন পাঠিয়েছি, রিকুইজিশন এসছে, পাকিস্তান জানিয়েছে সই করে, হ্যাঁ এটা অমুক তারিখে। 16 তারিখে পাকিস্তানের সরকার মানে সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছে হ্যান্ডেড ওভার করেছে ক্ষমতা। তাহলে জিতলো কে? ঠিকই বলেছে, আমরা জিতেছি। এবং আমাদের মানে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, এটা তো সত্যি হয়েছিল। যুদ্ধে তারা হেরে গেছে, 93,000 সেনা সারেন্ডার করেছিল। তেমনি এখানে যেমন করেছে, তো ওরা পশ্চিম পাকিস্তান ওখান থেকেও হয়েছে। এবং আরো একটা কথা বলি আপনাদের, সেই সময়ে দুদফায় পুরো 18 জন সেনা ওখানে অ্যারেস্টেড হয় পাকিস্তানে। বলে দিয়ে এই গল্পটা, এটা নিয়ে একটা সিনেমাও আছে, এবং সেই সিনেমাটার অ্যাক্টিং করেছে মনোজ বাজপেয়ী, উনি ক্যাপ্টেন হিসাবে। ওই সিনেমাটা ইউটিউবে আছে, দেখে নেবেন, একদম ডকুমেন্টেড। কারণ তারপরে পুরো লিস্ট দিয়ে দিয়েছে কারা কারা ওখানে নিখোঁজ। সেই নিখোঁজ মানে আজও নিখোঁজ। 1988 এর পরে তাদের আর খোঁজ পাওয়া যায়। তাদের একটা পার্ট পালিয়ে এসেছিল পাকিস্তান জায়গা থেকে, যেখানে বন্দি করা হয়েছিল সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছিল। এবং তারা অবশ্য পালিয়ে আসার পরে ধরা পড়েছিল আফগানিস্তান বর্ডারে। ধরা পড়ার পরে তখন আর কি ব্যাপারটা ডিসক্লোজ হয়, কারণ পাকিস্তান ডিসক্লোজ করছিল না যে কতজন আছে। বারবার হিউম্যান রাইটস এর ইউএনও থেকে বারবার ওখানে গেছে, কিন্তু ওরা ভুলভাল দেখায়, এরকম ভাবে ছিল। তো ওই পার্টটা যখন বেরিয়েছে, হই হল্লা হয়ে যায়, তখন আর কি বাধ্য হয় ফিরিয়ে দিতে, এবং তাদেরকে ফিরিয়ে দেয়। না, সিনেমার প্রয়োজনে অন্যভাবে করেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এই। আরেকটা ঘটনা হচ্ছে 14 জন না 15 জন, 18 জন, তাদের আর ফিরেই পাওয়া যায় না। মানে তাদের আর লাস্ট আমরা যে তথ্য পাই সেটা হচ্ছে সম্ভবত 1993 না 94 পর্যন্ত তাদের ব্যাপারে খবর জানা যাচ্ছে, কিন্তু সেটা কনফার্ম করা যাচ্ছে, মানে হয়ে গেছে আমি জানলাম ও এখন ঢাকার মিরপুরে আছে, কিন্তু যখন ওখানে যাওয়া হচ্ছে তখন দেখে ঢাকার মিরপুরে নাই, এইরকম ভাবে। কিন্তু 93 সালের পর থেকে আর তাদের কোনো খবরই নেই, কেউ ট্রেস করতে পারেনি। এবং এখন তো মনে মারাই গেছে, কারণ এত বছর বাদে ওখানে অনেক এজেড ছিল যারা পরবর্তীকালে মারা যাওয়াটা স্বাভাবিক, ন্যাচারাল ডেথও আছে এরকম, তবে মেরেও ফেলেছে হয়তো। তো এটা জিতলো কে তাহলে? জিতলো তো ভারত পাকিস্তানের বিরুদ্ধে। তাহলে বিজয় কার হলো? ভারতের। এবার আপনি বলতে পারেন, মানে বাংলাদেশে যারা আছেন তারা বলতে পারেন যে প্রসঙ্গত আমি বলে দিই, আমি যতটা না ভারতীয় তার থেকে বেশি বাঙালি। আজকে যদি পশ্চিমবঙ্গ সরকার বলে সিটিজেনশিপ, পশ্চিমবঙ্গের বাঙালির জন্য সিটিজেনশিপ দেওয়া হবে, আমি চাই
সবার আগে আমি রাত্রিবেলা 2টোর সময় গিয়ে লাইন দিয়ে। তো আমার লেখালেখি এগুলো নিয়েই, বাঙালিত্ব নিয়ে, বাঙালি পরবর্তীকালে বলবো সেই বিষয়, সংক্ষিপ্ত ভাবে বলি। তো সেই ক্ষেত্রে এই কি বলে, মোদী ঠিক বলেছে, এই অবধি ঠিক আছে, আমাদের বিজয় দিবস আছে। মোদী যেটা বলেননি এবং আপনারা যেটা দাবি করছেন, সেটা যে দাবি করছেন সেটা হচ্ছে অসঙ্গত দাবি। প্রথমটা হচ্ছে আপনিও বলতে পারেন আপনারও বিজয়, বাংলাদেশিরা বলতে পারে বাংলাদেশেরও বিজয় হয়েছে, এটা বলতেই পারে, কারণ তাদের মুক্তিযোদ্ধারা সঙ্গে ছিল, যৌথ বাহিনী ছিল, তারা বিজয় দিয়ে মানে ভারতের সহায়তায় বিজয় হয়েছে, তাদের বলতেই পারে। কেউ তো বলেনি, ভারতের কেউ তো বলেনি যে ওদের বিজয় নয়, ওরা যদি বিজয় দিবস পালন করে বিরোধিতা করবে, এই নিয়ে কেউ কোনো কুৎসা করেছে গত 53-54 বছরে? কেউ করেনি। এবং আজকে মোদী বলছে বলে আপনাদের টনক নড়েছে, প্রতি বছর 16 ডিসেম্বর কিন্তু এভাবেই বলে প্রধানমন্ত্রী। না না, মোদী বলার জন্য নয়, মোদী কেন আপনার সাথে বলেনি, গত বছরও এই কথা 16 ডিসেম্বর বলেছে, তার আগের বছরও বলেছে, গত 10 বছর ধরেই বলে যাচ্ছে। তার আগে মনমোহন সিং বলেছেন, তার আগে পি.ভি. নরসিংহরাও বলেছেন, তার আগে বাজপেয়ী বলেছেন, সবাই বলেছেন এই 16 ডিসেম্বর আসলে বিজয় দিবস পালন করে এখানে, সেটা নাম কি অস্তে। এবং এটাও বলি, বিজয় দিবস হিসেবে বাংলাদেশ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে দেশের মানুষ যারা আর কি মুক্তিযুদ্ধের পক্ষে আছেন, তারা যেভাবে পালন করেন, ভারতে কিন্তু করা হয় না, অফিসিয়ালি করা হয়। ঠিক আছে, এটাও বলে দিই, অফিসিয়ালি করা হয়, ভুলেই যায়। কারণ পাকিস্তানের সঙ্গে 77 সাল থেকে যে 47 সাল থেকে যে যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধ চলছে, এটা নিয়ে কোনো মাঝখানে শুধু 2বার বেশি জোরে যুদ্ধ হয়েছে, ওই 3বার, একবার ওই 48 কাশ্মীর নিয়ে, তারপরে 65 আর এই 71, আর শেষ পর্যন্ত হচ্ছে কার্গিল ওয়ার হয়েছিল, হ্যাঁ, বাজপেয়ীর আগে ওই সময়। তো ঘটনা হচ্ছে যে এটা মানে এই যুদ্ধ চলছে, এই মাঝে মাঝে একটু বড় হয়ে যায়, তারপরে আবার ছোট 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 যুদ্ধ চলতে থাকে। তো এটা নিয়ে বিতর্ক করে না ভাই, যেখানে ইতিহাসের ডকুমেন্ট রয়েছে, কে কার কাছে স্যারেন্ডার করেছে এবং কারা কারা যুদ্ধ করেছিল, এটা ফ্যাক্ট। ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, যুদ্ধে জিতেছে, বিজয় তাদের 16 তারিখ। আচ্ছা, এটাই আমি আপনাকে একটু বলি যে আপনি জাস্ট আমি এক মিনিট সময় নেব মেঘ। ওই ডকুমেন্টের কথা বললেন না কুনাল দা, ডকুমেন্ট যদি আপনি দেখেন, জেনারেল অরোরার যে সিগনেচার লাইন, সারেন্ডার ইনস্ট্রুমেন্ট, ওর নিচে কি লেখা আছে দাদা বলেন তো? ওনার ক্রেডেনশিয়াল কি? ওনার ক্রেডেনশিয়াল হচ্ছে, আমি বলে দিচ্ছি সময় না নিয়ে, যে কমান্ডার ইন চিফ ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ফোর্সেস। তো পাকিস্তান আর্মি কিন্তু ইন্ডিয়ার কাছে এককভাবে সারেন্ডার করেনি, পাকিস্তান আর্মি কিন্তু বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে, এটাই ডকুমেন্টেড। তাহলে পরে আমি কিন্তু মোদী যেটা বলছে সেটাকে আমি ডিনাই করছিলাম। মোদীর বিজয়, আমি আগেই বললাম একবার যে মোদী যেটা বলেছে সেটা অর্ধেক বলেছে, ওনার হয়তো বলা উচিত ছিল, বলেননি। কিন্তু ডকুমেন্টেড ইয়েতেও আপনি ডকুমেন্টেড ইয়েতেও এটা ভারত বাংলাদেশ যৌথ বাহিনী। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে হওয়া উচিত ছিল যে এই দাবিটা উভয় পক্ষের যৌথভাবে হওয়া উচিত ছিল। দেখা যাচ্ছে যে মোদী বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যতবারই বিজয় দিবসে এইসব মেসেজগুলো দিচ্ছেন, তারা এখানে কোথাওই বাংলাদেশের বিজয়ের কথা বলা হয় না। আমি কিন্তু ক্রিটিক্যাল, আমি অনেকদিন এই সোশ্যাল সায়েন্স পড়াশোনা করি, তো যে আমরাও যখন আমাদের বিজয় দিবস পালন করি, আমরা তখন ভারতের কথা খুব একটা বলি না, ভারতের যে এটা ওটা একটা বলি না। তো এটা হচ্ছে এক ধরনের, আপনার কি বলে, ইতিহাসের ক্লেইম এবং ব্লেম। না, এখানে আমি আপনাকে এখানে এভাবে বলি, হয়তো এবছর ইচ্ছা করে এরকম ভাবে করা হয়েছে, কারণ বিতর্কিত একটা সরকার রয়েছে, তো সেই কারণে এখানে একটা পলিটিক্যাল খেলা রয়েছে, এছাড়া আর কিছু নাই। কারণ অফিসিয়ালি কোনোদিনও এই নিয়ে বাংলাদেশ থেকে বোধহয় জানানো হয়নি যে ভারত কেন এটা বলে। এবছরও এটা বেশি নজরে পড়েছে, কিন্তু আমার মনে হয় না গত 53 বছরে কোনোদিন ভারতের বিজয় দিবস 16 তারিখে যেটা পালন করা হয় সেটা কারণ নজরে পড়ে বাংলাদেশ, মনে হয়। আমি ওই জায়গাটাই আপনার সাথে, আমি তো বাঙালি, তো যে যুদ্ধটা আপনার 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত হয়েছে, সেটা হচ্ছে একেবারে আপনার ফুল ফ্লেজেড যুদ্ধ। সেখানে ইন্ডিয়া
পুরোপুরি পার্টিসিপেট করেছে, কারণ ইন্ডিয়ার পক্ষে তখন তার আগে ফর্মালি অফিসিয়ালি আসা সম্ভব ছিল না। এই সুযোগটা পাকিস্তানি করে দিয়েছে। ওই যে আপনার পশ্চিম ফ্রন্টে যে তারা যখন অ্যাটাক করলো, ওটাই ইন্দিরা গান্ধীকে দিয়ে দিল সুযোগটা যে আপনি এখন ইউ ক্যান মুভ অন। কিন্তু আমরা সেই সাথে তখন ইন্ডিয়ান আর্মি নিজেরা ওখানে বা ইন্ডিয়ান আর্মি এখানে নেমেছে, কিন্তু আমরা তো যুদ্ধ করেছি ভাই 9 মাস ধরে। আমাদের তো যুদ্ধ, আমাদের কত মানুষ, 30 লাখ লোকের কথা বলা হয়। যুদ্ধ কি? এটাকে আমরা বলি জনযুদ্ধ। তো সেই যুদ্ধটা এটাই বাঙালিদের হয়তো বা মনে লাগে, প্লাস এদের এটার সাথে তো কিছু ভারত বিরোধিতার ব্যাপার আছে। ঠিক এই কারণে আমি এখানে একটা ঐতিহাসিক একটা ইনফরমেশন দিতে পারি যদি পারমিশন দেওয়া হয়। জি জি বলেন। ঐতিহাসিক ইনফরমেশন সেটা হচ্ছে 1942 সালে নেতাজি গিয়ে যখন হংকং এ গিয়ে আইএনএ কে নতুন করে মানে এর থেকে নেতাজির কাছে আসলো, রাসবিহারী বোস ওনাকে দায়িত্ব দিলেন, নেতাজিকে দায়িত্ব দিলেন, তিনি আইএনএ কে দ্বিতীয়বার পুনর্গঠন করলেন এবং নাম দিলেন আজাদ হিন্দ বাহিনী। এবং তারপরে জাপানের সঙ্গে যুক্ত হয়ে জয়েন্ট ফোর্স হিসেবে গভর্নমেন্ট ফর্ম করেছিলেন তিনি আন্দামানে, বার্মায় আন্দামানে ক্যাপচার করে। তিনি মণিপুরে ঢুকেছিলেন এবং মণিপুরে ঢুকে কিন্তু পতাকাও গেড়েছিলেন, মণিপুরের ল্যান্ডে ভারতের পতাকা, এবং তখন কংগ্রেসের পতাকা ছিল, সেই পতাকাটা তৈরি গেড়েছিলেন। আমরা বুঝতে পারছি, আমরা সহযোগিতা করেনি তারা, কিন্তু ব্রিটিশদের তাদের যে ছিল করেনি। তার কারণ করেনি, এখানে যে যুক্তিটা চলছে, তখন তার নেতাজিকে যদি সহযোগিতা করা হতো জাপানের খপ্পরে পড়তাম, এই হচ্ছে ব্যাপার। জি, আপনার কাছে আমরা আবার ফিরবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 5ই আগস্ট যেভাবে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে সেভাবে সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপি সমর্থনে ইউনূস সরকার দেশ পরিচালনা করছে। এখানে বিএনপির একটা বড় রোল আছে, এটা আমরা সবাই জানি। তাহলে তাদের আবার তাড়ানোর প্রশ্ন আসছে কেন? মিলন ভাই। জি, আমি আপনার এই টপিকের উপর যাব, তার আগে একটি কথা বলতে চাই যে সময় খুব কম। দুই দাদার আপনি বলেন, সমস্যা না, আপনি বলেন। দাদা বললেন যে উনি মোদি সাহেব নাকি খুব কম বলেছেন, অর্ধেক বলেছেন। আমি এই কথার পরিপ্রেক্ষিতে উভয়ের অবগতির জন্য বলতে চাই যে ভারত 71 সালের যুদ্ধেতে শুধু আমাদের মিত্র ছিল, স্বাধীনতা তারা নিয়ে আসেননি। বাংলার দামাল ছেলেরা জিয়াউর রহমানের ঘোষণার পরিপ্রেক্ষিতে, আমরা বলিনি যে জিয়াউর রহমান, আমি কিন্তু আগের কথাও বলেছি যে জিয়াউর রহমান একা যুদ্ধ করেননি, আর বিদ্রোহ করেছেন তিনি একজন আনডকুমেন্টেড কথা, আপনিও অর্ধেক কথা বলছেন, ফালতু সময় নষ্ট। বিদ্রোহর মানে ওনারা অবশ্যই বোঝেন যে সেদিন যদি দেশটা স্বাধীন না হতো তাহলে মার্শাল লতে জিয়াউর রহমানের ফাঁসি হতো, সর্বনিম্ন। জিয়াউর রহমান না, সব আর্মির সব অফিসারদেরই তাই হতো। আমি বলতে চাচ্ছি যে ভারত আমাদের মিত্র ছিল সেই যুদ্ধে, অতএব ওনারা মনে করতে পারেন না বা বলতে পারেন না যে বলছি তো আপনার ডকুমেন্টেড, ইতিহাসটা ডকুমেন্টেড, এবং এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা আমার ভারতে রয়েছিল জয়েন্ট ফোর্স করতে। পশ্চিম বলবো কি, উনি তো একবার ওই কথাটাই বললেন, উনি প্রথমে যে কথাটা বললেন সেটাই আবার দ্বিতীয়বার বলছেন। এগুলো তো গলাবাজি, ডকুমেন্টেড না। আমি কোনো ডকুমেন্টেড ছাড়া কথা বলি না, গলাবাজি করি না। ওইটাই ছিল বলছি আপনাকে, ডকুমেন্ট দিয়ে কথা বলুন, ডকুমেন্ট দেন, আমি স্বীকার করে নেবো। আজকে আপনার মিলন ভাই, আচ্ছা আপনি আবার আয়নাঘর নিয়ে আসছেন। আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, অর্ধেক সত্য, মিথ্যা না অর্ধেক সত্য বলছেন। জয়েন্ট ফোর্স এখানে ছিল, পশ্চিম পাকিস্তানে জয়েন্ট ফোর্স ছিল না, পশ্চিম পাকিস্তানে তো জয় করেছে। মিলন ভাই আপনি আমি বলি, আমি আপনার কথা বলবো, আপনি ডকুমেন্ট নিয়ে কথা বলেন। আপনারা শহীদ আবরারের কথা অন্য প্রসঙ্গে, যুদ্ধ ছেড়ে অন্য প্রসঙ্গে বলেন। জি জি মিলন ভাই, আমরা ওই টপিক, আপনার ডকুমেন্ট এই যুদ্ধ নিয়ে, পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে আপনার ডকুমেন্ট ছিঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দেন। অন্ততপক্ষে দাদাকে এটা স্মরণ করিয়ে দিতে চাই যে আন্দোলন কিন্তু শেখ হাসিনা কাউকেই করতে দেয়নি।
যখনই আন্দোলন, একটা সামান্য একটা ধর্মীয় একটা সংগঠন যে হেফাজত একটা ন্যায়সঙ্গত আন্দোলন নিয়ে মাঠে নামছিল, তাদেরকে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছে তাদের উপর। আপনি এখানে যান না, আমার মিলন ভাই আমরা এই প্রসঙ্গে সামনে আসবো, আমরা এই প্রসঙ্গে সামনে আসবো। কোন সরকার কোন বিরোধী পক্ষকে আন্দোলন করতে দেয় না। যারা পিলখানায় হত্যা করলো, সেখানে সেনাবাহিনী যাওয়ার জন্য প্রস্তুতি নিল, সেখানে শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে বারণ করলো। যে সেনাবাহিনী তার জন্য বলেছিল, মহাপরিচালকের ছেলে বলেছিল যে দেশের সেনাবাহিনী একজন সেনা অফিসারকে রক্ষা করতে পারে না, সেই সেনাবাহিনী আমরা কি কাজে লাগাবো? যার জন্য আমি বলি, এবং শেখ হাসিনা কি করেছে সেটাও একটু শুনেন দাদা। আপনি বাংলাদেশের মানুষ, আর একটু শুনেন। আপনি হয়তো দেশে নাই, বাইরে আছেন, কিন্তু এটা আপনি অবশ্যই জানেন যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে, কথা বলার স্বাধীনতা নেই। আজকে দেখেন, আপনারা বিদেশে বসে দেখতেছেন না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো আর চলে না। এই ব্যাংকগুলোকে খালি করেছে কে? এই পলাতক, এই ফ্যাসিস্ট হাসিনা দোসররা। যেমন আপনি বলেন, আমার মহাসচিব বলেছিল যে আপনারা পালানোর পথ পাবেন না, তখন কিন্তু ওবায়দুর রহমান বাংলাদেশের শুনুন, বাংলাদেশ আমার অহংকার যে আমরা তাড়িয়েছি সঠিকভাবে, এটাই আমরা তাড়িয়েছি। এটা হচ্ছে সমস্যা। 16 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আজকে দেখেন, যারা এই যে গত জুলাই মাসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তার মধ্যে 585 জন হলো ছাত্রদল এবং বিএনপির নেতা কর্মী। তাহলে তারা কতজন মারা গেছে? তারা শহীদ হয়েছে। টোটাল কতজন মারা গেছে ভাই? এটা আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। টোটাল এটা বলুন না আপনি, টোটাল কতজন মারা গেছে সেটা বলুন। টোটাল ডকুমেন্ট অ্যাড করব, ডকুমেন্ট অ্যাড করি। দাঁড়ান কথা বলতেছি, তাহলে আপনাকে দেখাতাম যে এই যে আপনার শেখ হাসিনার পেটোয়া বাহিনী যারা নির্বিচারে গুলি, আপনি শুনেন নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার যাকে গুলি করি ছিল গণহত্যা চালিয়ে যাও, হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। গণহত্যা শেখানো যাচ্ছে না, আমি মনে করি যে আপনি আওয়ামী লীগের একজন সমর্থক, আপনি সেভাবেই কথা বলছেন। আপনার নেত্রী নাস্তা না খেয়ে একটি কাপড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনি কার সমর্থক ভাই? আপনি কার কথা বলছেন? আমি বিএনপির সমর্থক। হ্যাঁ, আমি বিএনপির সমর্থক, আমি বিএনপির একজন। আপনি একতরফাভাবে কথা বলছেন কেন? আমি কারো সমর্থক নই, আপনি আমার সমর্থক। আপনি এই কথা আমাকে প্রশ্ন করেছিলেন যে মিলন ভাই বলেছেন যে যখন হাসিনা পালিয়ে গেল তারপর এসব কথা হচ্ছে। আপনি দেখেননি 16 বছরে বাংলাদেশে ভোট হয়নি, দিনের ভোট রাতে। আরেকটা কেন আনছেন আপনি? একটা শুনুন, আমি ভাই স্বাধীনতার কথা বলেছেন, আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের ভোটের অধিকার আমাদের সকল অধিকার কারণে কিন্তু আমরা সেদিন 71 সালে যুদ্ধে ঝেঁপে পড়েছিলাম সকলেই। সেই কাজটি করেছে, আমাদের ভোটের অধিকার কাড়িয়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এবং ঠিক আছে, ঠিক আছে, আমি 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 বিএনপির একটা ডকুমেন্ট পেয়েছি, দেবো। চ্যাম্পিয়ন হয়েছে কাদের আমলে? আপনি বলুন তো আমাকে। একটু দাঁড়া, আমরা এই টপিক নিয়ে অন্যদিন কথা বলবো। মিলন ভাই আমি শুনিনি, ঠিক কথা বলবো। কি হয়েছিল? চ্যাম্পিয়ন হয়েছে কার আমলে? কার আমলে হয়েছে? আমার কাছে তথ্য নিন, শুনুন।
হ্যাঁ কার আমলে? আরে এটা অন্য 2006 এটা অন্য আলোচনা চলে গেছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে, এটা অন্য টপিক, এটা অন্য টপিক। আমি আপনাদের অনুরোধ করছি, এটা অন্য টপিক, এই টপিক নিয়ে আমরা অন্য টপিক। আরে কি আপনারা এত ইমোশনাল কেন? ইমোশনাল হবেন না, ইমোশনাল হবেন না, ইমোশনাল হবেন না, দাদা ইমোশনাল হবেন না। অন্য টপিক ডাইভার্ট হয়ে যাচ্ছে, আলোচনা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কি বললেন? আমি আওয়ামী লীগ করি। স্বাধীনতা মোদি বলতে পারে না যে এই স্বাধীনতা আমাদের, কারণ এটা ওনাদের এই মোদির মতো শাসকেই বলতে পারে যারা বাংলাদেশকে গ্রাস করেছে, বাংলা স্বাধীনতার পরে বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশটাকে তারা হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে দিয়ে এখানে তাদের স্বার্থ কায়েম করার জন্য তারা এটা করেছে। আপনার জন্য গণহত্যাকারীকে সারা বিশ্ব জায়গা দিচ্ছে না, কিন্তু মোদি তাকে কেন জায়গা দিল? তার স্বার্থ আছে এবং ওখান থেকে ষড়যন্ত্র করছে। এবং আপনারা দেখেছেন শেখ হাসিনার একটা ভিডিও ফাঁস হয়েছে, অডিও, যে তার এক কর্মীকে দিয়ে এখানে আপনাকে একটু ইনফর্ম করি। আপনি ভারতের অনেক কিছু জানেন না। রাজনীতি করতে গিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, অফিসে আপনি যখন আবার পদে বসবেন না, যখন খালেদা জিয়া যখন পদে বসেছিলেন তখন তিনি সুসুর করে আন্ডারগ্রাউন্ডে ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। পদে বসলে অনেক কিছু হয়। ইউনুস এসে বসে ওই করবো সেই করবো, হ্যান করেঙ্গা ট্যান করেঙ্গা, হাত দিয়ে মাত মারেঙ্গা বলতে বলতে তারপরে গিয়ে ভিক্ষা চাইলো, আলু পাঠাও, ওই পাঠাও, সেই পাঠাও, হ্যান ত্যান বাদ দিই। ও বিরোধী জায়গায় বসে অনেক কিছু বলা যায়। এবার দায়িত্বশীল জায়গায় থাকলে পরে দায়িত্বশীলের মতো কথা বলতে হয়। আপনাকে এটা জানতে হবে যে ভারত এর আগে দলাই লামাকে আশ্রয় দিয়েছে, নিয়ন্ত্রণে রেখেছে, এবং বিএনপির নেতা কর্মীরা এমনই। মিলন ভাই, হ্যালো, হ্যাঁ মিলন ভাই, থামান, কারণ উনি রাজনীতির কথা বলছে। এরকম ভাবে অনেককে আশ্রয় দেয়, দলাই লামাকে আশ্রয় দিয়েছে। মিলন হ্যাঁ, এর আগে দলাই লামাকে 60 বছরের উপরে আশ্রয় আছে দলাই লামা। শুধু তাই নয়, আপনাকে আরো একটা কথা বলি, আপনার দেশে মানে বাংলাদেশেরই। মিলন ভাই, আমরা অন্য টপিকে চলে গেছি, এই টপিক নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আমার প্রশ্নটা ছিল, মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এটা আমি 100% বিশ্বাস করি যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। এই জনতাটা কে? আওয়ামী লীগ ছাড়া যেটা আছে পুরোটাই হচ্ছে বিএনপি। এখানে আমার প্রশ্নটা যে মহাসচিব বা আপনারা মহাসচিব যেটা বলেছে যে আওয়ামী লীগকে যেভাবে তাড়ানো হয়েছে, অর্থাৎ আপনারা সম্মিলিতভাবে তাড়াইছেন ছাত্র জনতা মিলে, এটা ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু আন্দোলনটা সম্মিলিত আন্দোলন ছিল, আপনাদের ভাষ্যমতে এটা সম্মিলিত একটা আন্দোলন ছিল, এখন যেটা হচ্ছে, প্রশ্নটা যেটা হচ্ছে, আপনার উপদেষ্টারা এখন যারা সরকার চালাচ্ছে, আপনারা তো সরকারে নেই, অর্থাৎ যারা সরকার চালাচ্ছে তারা যে দাবিগুলো করছে সেই দাবির সাথে এখন বিএনপি আবার একমত না। অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম জায়গা বিএনপি তাদের সাথে একমত হতে পারছে না। এই জায়গাটা আপনার মহাসচিব যেটা বলছে, বা আপনাদের মানে যে জায়গাটা যে বিএনপির সমর্থনে, অর্থাৎ বিএনপির একটা বড় সমর্থনেই তো সরকার দেশ পরিচালনা করছে, রাইট? যেহেতু আন্দোলনে আপনারা সহযোগী ছিলেন। এখন তার প্রশ্নটা হচ্ছে, তাহলে আবার এই সরকারকে তাড়ানোর জন্য আপনাদেরকে আবার মাঠে কেন নামতে হচ্ছে? অর্থাৎ এটাই কিন্তু আপনার বিএনপি মহাসচিব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপির সমর্থনে দেশ ইউনূস সরকার চালাচ্ছে, কিন্তু ইউনূস সরকারকে তাড়ানোর জন্য আবার 5 তারিখে যেভাবে সম্মিলিতভাবে মাঠে নেমেছিল সবাই, সেভাবে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছে। এইটা কেন? অর্থাৎ আপনাদের সমর্থনে ইউনূস সরকার দেশ চালাচ্ছে, এখন আপনারা এবার ইউনূস সরকারের বিরোধিতা করছেন কেন? প্রশ্নটা এটা। আমি বলি যে সঠিক বলেছে আমাদের মাননীয় মহাসচিব, অত্যন্ত সঠিক কথা বলেছেন যে আমাদের দেশের সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পালিয়েছে এবং ডক্টর ইউনূস সরকার
এখন যে চালাচ্ছে বিএনপির সমর্থনে। এই জন্যই যে বিএনপি সর্বোত্তক সহযোগিতা করছে, সেই সাথে ছাত্র এবং আওয়ামী লীগ বাদ দিয়ে যতগুলো আমাদের দেশের রাজনৈতিক দল আছে সবাই সহযোগিতা করছে। এই কারণে যে 16 বছরে শেখ হাসিনার সরকার দেশটাকে যে দেউলিয়া বানিয়েছে, আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্নীতিতে ছেয়ে গেছে, নির্বাচন কমিশন একটা অকার্যকর একপেশে একটা নির্বাচন কমিশন ছিল, সেটাকে এই জন্য বিএনপি সময় দিয়েছে এবং সহযোগিতা করছে সব সংস্কার করে। বাংলাদেশের মানুষ 1971 সালে যেমন চেয়েছিল যে একটা নিরপেক্ষ একটা সরকার হবে এবং আমরা সবাই হাতের অধিকার ভোটের অধিকার পাবো, এই ভোটের অধিকারটা যে ছিল না, এটা একটা বিএনপি মহাসচিবের কথা হচ্ছে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথা হচ্ছে এই সরকারকে সহযোগিতা আমরা এই জন্যই করবো যে এই সংস্কারগুলো এনারা করবেন এবং একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে। সেই স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। জি মিলন ভাই, এতটুকু আমরা জানি, এতটুকু আমরা এতদিন শুনে এসেছি আপনাদের কাছ থেকে, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা গতকালকে বলেছে যে 5 তারিখে যেভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, এখন এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে বিতাড়িত করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন উনি, যে আবারও মাঠে নামার জন্য। তাহলে আপনাদের ভিতরে এই দ্বন্দ্বটা এখন কেন? এখন পর্যন্ত জবাব নাই। হ্যাঁ, আপনাদের ভিতরে নিজেদের ভিতরে এই দ্বন্দ্বটা কেন? উপদেষ্টারা আপনাদের কথা শুনছে না, আপনারা উপদেষ্টাদের কথা শুনছেন না, উপদেষ্টারা যে কথাগুলো বলছে সেই প্যাটার্ন আবার আপনাদের সাথে যাচ্ছে না, মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা তো মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আপনাদের সর্বোচ্চ যিনি নেতা জিয়াউর রহমান উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সো স্বাভাবিকভাবেই উপদেষ্টারা যে কথাগুলো বলছে এটা কিন্তু আপনাদের সাথে সাংঘর্ষিক, যার কারণে আপনাদের নীতি নির্ধারণী মহল থেকে কিন্তু অলরেডি আপনাদের উপদেষ্টাদের সাথে একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। এখন ওই জায়গার পরিপ্রেক্ষিতেই আপনারাই এবার মাঠে নামছেন এদেরকে তাড়ানোর জন্য। মানে এই জায়গাটা কেন তৈরি হলো এত অল্প সময়? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সরকারকে যে সুযোগ সময় দেয়া হয়েছে সেখানে বিএনপি শুধু পরামর্শ দিয়ে যাচ্ছে যে এই সব কাজ এইভাবে করলে ভালো হবে, আর যদি এই সরকারের যারা দেশের বিরুদ্ধে কথা যাচ্ছে অথবা দেশের স্বার্থের বাইরে যাচ্ছে কথা, সেগুলোর প্রতিবাদ বিএনপি করেই যাচ্ছে। যেমন বিগত সরকারের আমলে করেছিল। এই সরকার বিএনপি নিয়ন্ত্রিত নয়, বিএনপি সহযোগিতা করছে সরকার, বিএনপি নিয়ন্ত্রণ করে না, বিএনপি সহযোগিতা করছে, পরামর্শ দিচ্ছে এবং বিএনপির লক্ষ্যই হচ্ছে, দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই নির্বাচনের পরিবেশটা সৃষ্টি করার জন্য এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেগুলোকে এর ফাঁকে সংস্কার করার জন্য এই সরকারকে সুযোগ দেওয়া হয়েছে। তার মানে এই নয় এই সরকারের কোনো উপদেষ্টা দেশ বিরোধী কাজ করবে অথবা স্বাধীনতা বিরোধী কথা বলবে, এটা বিএনপি কখনো মেনে নেবে না। বিএনপি অতীতেও মেনে নেয়নি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশ ধ্বংস হওয়ার ষড়যন্ত্র, এগুলার যেমন বিরোধিতা করেছেন এই সরকারের বিরুদ্ধেও তাই করবেন। আর ভারত যেটা করবে সেটাতে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। জি মাহফুজুর রহমান মিলন, তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার দপ্তরবিহীন যে উপদেষ্টা মাহফুজ আলম উনি যে কথাগুলো বলছে এটা টোটালি দেশদ্রোহিতার শামিল, বা উনি যেটা বলছে এটা দেশ বিরোধী কথাবার্তা, এটা আপনি স্বীকার করে নিচ্ছেন? এটা উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আমি এর আগেও বলছি মাননীয় মহাসচিব কিন্তু এটার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। ওনার ব্যাখ্যার পরে আমাদের কর্মীদের কোনো কথা থাকে না, ওনার ব্যাখ্যাটাই হলো সঠিক এবং এটাই হলো দলের আমাদের দলের কথা এটা। জি 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 বুঝতে পারছি। আচ্ছা আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব। এবি পার্টির অর্থাৎ আমার বাংলাদেশ নামে একটি বাংলাদেশে যার যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান,
এক বক্তব্যে বলেন, আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে মানি না, আমি নতুন দিবসের খোঁজ করছি। এ সম্পর্কে আপনার দল বা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কি বলবেন মিলন ভাই? 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে মানি না। জি, এটা যদি আপনারা জি এই কথার প্রতিবাদ জানাই এবং আমার দলেরই সিদ্ধান্ত সেটাই যে আমরা 16ই ডিসেম্বরেই হচ্ছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমি আবারও বলছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সর্বশক্তি নিয়োগ করে যিনি স্বাধীনতা ঘোষণার সাথে সাথে উনি নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন, আপনারা সবাই জানেন। অতএব ওনার এই যুদ্ধের সাথে সাথে 11টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নেতৃত্বে বাংলাদেশের যে স্বাধীন হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, জনতা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী সবাই অবদান রেখেছেন, সবাই যুদ্ধে লাফিয়ে পড়েছিলেন। এই স্বাধীনতা কেউ যদি অস্বীকার করে, এই 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মনে না নেয়, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। জি, তাহলে এই বক্তব্য এটা কি দেশদ্রোহিতা শামিল নয়? আমি মনে করি যে এটা দেশদ্রোহিতার শামিল। আপনারা এর বিরুদ্ধে মানে আপনারা কি মানে আপনাদের কোন কর্মসূচি আছে বা আপনারা এরকম কোন চিন্তা ভাবনা আপনাদের দলীয় ব্যানার থেকে বা দলের পক্ষ থেকে কি আপনারা করছেন? অবশ্যই দল এ ব্যাপারে প্রেস ব্রিফ করবে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিষয়ে দল আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য পরিষ্কার করে দিয়েছেন আমাদের দলের নেতৃবৃন্দ। জি, একই প্রশ্ন করব শ্যামল দাসের কাছে। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান এক বক্তব্যে বলেছেন 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। এ ব্যাপারে আসলে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি বলতে চান? এটা প্লেন এন্ড সিম্পল আপনার সংবিধান ভায়োলেশন। আমি বলেছি তো আগে, এখানে এটা তো আপনার আপনি এটা করার অর্থ হচ্ছে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহিতার অভিযোগে আপনি চিন্ময় দাসকে তার ফ্ল্যাগ উপরে নিচে করেছে বলে আপনি জেলে পুরে দিচ্ছেন, তাকে জামিন দিচ্ছেন না। আর এখানে এই লোক বলছে যে সে আপনার বিজয় দিবসই মানে না। যেভাবেই করুক, সেক্টর কমান্ডাররা যুদ্ধ করুক, সেক্টর কমান্ডারদের উপরে আর কেউ ছিল টিল না মনে হয়, ওনারাই খালি যুদ্ধ করেছেন। তো এখন যেভাবেই করুক না কেন আপনার যুদ্ধটা তো হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে আপনার আমাদের স্বাধীনতা বিজয় দিবসটাই ছিল 16ই ডিসেম্বর। এবং আমি বারবারই বলেছি, আগেও বলেছি, কুণাল দাকেও বলেছি যে এই পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে। তার মানে আমরা এটা ডকুমেন্টেড হয়তো এটা আমাদেরও বিজয়, আমাদের বিজয় দিবস। আর ভারত নিশ্চয়ই ক্লেম করতে পারে, কারণ যুদ্ধ তাদেরও একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধ হিসাবে যা কুণাল দা অনেক ব্যাখ্যা করেছেন, এই অর্থে তাদের বিজয় তাদের, কিন্তু আমাদেরটা আমাদের। এখন আমি একবারই বলেছি যে মোদি যেটা স্টেটমেন্ট দিয়েছে সেটা উনি অর্ধেক দিয়েছেন, পুরোটা দেওয়া উচিত ছিল, কিন্তু যেটুকুনি বলেছেন সেটা সত্যি, সেটা ভুল নয়। উনি অর্ধেক বলেছেন, বাট ওনার বক্তব্যটা ভুল নয়, ভ্রান্ত নয়। এখন যেটা হচ্ছে যে এই কথাটাকে যখন আপনি বাংলাদেশের সিটিজেন হিসেবে, এই কথাতে আমরা আবারও আপত্তি জানাই যে মোদি অর্ধেক বলেছেন যে ভারত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বা তখনকার মুক্তি বাহিনীর কাছে যে পাকিস্তান সেনাবাহিনী স্যালেন্ডার করেছেন, এটা কি বাংলাদেশের সাথে পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়েছে, পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের, না ভারতের সাথে হয়েছে? যদি ভারতের সাথে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকতো তাহলে এটা মোদি বলতে পারতো, কথাটা সঠিক ছিল। ভারতের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়নি। আপনি কি স্বপ্ন দেখেন? আপনি আমার মিত্র কখনো বলতে পারে না যে আমি স্বাধীনতা। ভারতের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়েছিল কি হয়নি? হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না বলবেন। পশ্চিম পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল কি হয়নি? সেটা হলো অন্য প্রেক্ষাপট, আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের স্বীকার করতে গিয়েও স্বীকার করতে পারছেন না আর কি। বুঝেছি, হয়ে গেছে, আপনার উত্তর পাওয়া গেল। বাংলাদেশ করেছেন। মিলন ভাই
আপনি রাজনীতি করেন তো, আপনাদের দেখবেন সমস্যা আছে। সমস্যাটা কি, এই কেউ যদি কোনো কিছু বলে আপনাদের এগনেস্ট, আপনারা তাকে আওয়ামী লীগের লেভেল দেন। যেটা আওয়ামী লীগ করতো, ওই কেউ তাদের বিরুদ্ধে বললে বলতো রাজাকার। তা আপনারা একই জিনিস করছেন। এবং উনি বারবার এটাতে মেশাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছে না, পশ্চিম পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, কিন্তু আমার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ হলো, আলাদা বিষয় না তো, একই সঙ্গে মিত্র ছিল আমাদের, একই সঙ্গে হচ্ছে। উনি এই নভেম্বরে ডিসেম্বরে বোম পড়েছে, আপনি বলছেন এই যুদ্ধ যে কটা অ্যারেস্ট হয়েছে আমাদের ভারতীয় সেনা, যে কটা ধরা পড়েছে, সেটা সবই পশ্চিম পাকিস্তান থেকে। মিলন ভাই শুনুন, পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনা ধরা পড়ে, মারা গেছে, মানে শহীদ হয়েছে, সরি মারা গেছে, শহীদ নয়। আমি একটা লেখা লিখেছি, শেখ হাসিনার মতো। আমি বাংলাদেশের মানুষের এটা বিজয়কে অস্বীকার করছি না। বাংলাদেশের আপনি কি মানলেন তাতে কিছু এসে যায় না। আপনি রাজনীতির কারণে অনেক কিছু মানবেন, অনেক কিছু মানবেন না। তো ডকুমেন্ট যেটা বলছে ভারত বাংলাদেশের বিজয়কে অস্বীকার কেউ করছে না, কেউ খাটোও করছে না, আমিও করছি না। কিন্তু ভারতের বিজয় হয়েছিল, এটা সত্যি। মনে হয় আপনি করতে পারবেন না। নেক্সট টাইম যখন এরকম পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে নিয়ে আসবেন, তার কাউন্টার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নিয়ে আসবেন। কারণ আমরা তো একটা লেভেলের বাইরে যে চিল্লাচিল্লি করতে পারি না। এখন এই চিল্লা আমার ছেলে উপর থেকে উঠে এসছে, তোমার চিল্লাচিল্লি করতে। প্রশ্নে যাব, ইরেশনাল কথাবার্তা বললে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখেন আবার বললেন না কেন? দেখেন আবার ঘুরে বলছেন মিলন ভাই, আমি কথা বলব না। আপনি আপনার স্মরণ আছে হয়তো, আপনার বক্তব্যের শুরুতেই আপনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আগে করেননি কেন? কোন ধরে আমাদের এই অভিযোগ না তা ধরে বিএনপি বলেছি 16 বছর ধরে আপনারা না আমি বলেছি বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানিয়েছি। আপনি অবশ্যই খেয়াল করবেন, আলাউদ্দিনের মতো এত বড় একটা ফিগার, আপনারা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব শুনুন নিয়ে গেল, এটা রাষ্ট্রীয় মদত ছাড়া, পৃষ্ঠপোষকতা ছাড়া একটা মন্ত্রীকে, সাবেক মন্ত্রী এবং বিএনপি। মিলন ভাই, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন যত দেরি হবে বিএনপির জয়ের সম্ভাবনা তত কমতে থাকবে। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যাও করেছেন, অলরেডি বিএনপির নেতাকর্মীরা ছিনতাই, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও দখল বাণিজ্যের সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। আপনার কি মনে হয়, উনি কি সঠিক কথা বলেছেন? এটা হলো ব্যক্তিগত মতামত হতে পারে যে বিএনপি একটি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষের আস্থার প্রতীক। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে, জিয়াউর রহমানকে অনুসরণ করে, তারেক রহমানকে অনুসরণ করে, এবং তারেক রহমানের নির্দেশ হচ্ছে মানুষকে সেবা দিয়ে মানুষের সমর্থন আদায় করতে হবে। বিএনপি কোনো চাঁদাবাজের দল নয়, বিএনপি কোনো সন্ত্রাসীর দল নয়, বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আপনি অবশ্যই জানেন, যদি এরকম কোনো কর্মকাণ্ড বিএনপি করতো, বিএনপির এই মনে থাকতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যেত। কারণ বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের একজন স্বাধীন, যিনি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে বেড়াকে ফিরে গিয়েছিলেন, জাতির যখন ক্লান্তি লগ্ন তখন এসে দেশের হাল ধরেছিলেন, সেটাই হচ্ছে বিএনপি। বিএনপি জনতার দল, জনগণের দল, এবং বাংলাদেশের এখনো ভোটের হিসাব যদি আপনি করেন, সমর্থনের হিসাব করেন, সেদিকেও বিএনপি কিন্তু সর্বোচ্চ একটি বৃহৎ দল। অতএব বিএনপি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি করে না,
এটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে। বিএনপি যে কোনো সময় নির্বাচন হলে, এখন হোক আর 5 বছর পরে হোক, যদি নির্বাচন হয়, বিএনপি ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে, এটা আমরা মনে করি এবং সাধারণ মানুষ মনে করি। জি, শ্যামল দাস, একই প্রশ্ন আপনার জন্য থাকবে। বিএনপির একজন কেন্দ্রীয় লিডার রুমিন ফারহানা, নিশ্চয়ই নাম শুনেছেন, উনি বলেছেন নির্বাচন যত দেরি হবে বিএনপির জয়ের সম্ভাবনা তত কমতে থাকবে। এর কারণ হিসেবে তিনি বলেছেন অলরেডি বিএনপির নেতা কর্মীরা ছিনতাই, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখল বাণিজ্যের সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। আপনার অবজারভেশন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার কি মনে হচ্ছে যে আসলে রুমিন ফারহানা যেটা বলছে এটা কি সত্য কথা বলছে, না এটা একান্তই ওনার মন গড়া কোনো কথা? আচ্ছা শুনুন, এটা আমি আগে আপনাকে একবার বলেছি। এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি তো পলিটিক্যাল দেখছেন অবস্থাটা, পলিটিক্যাল লিডারদেরকে এইসব প্রশ্ন করলে কোনো ইয়ে হয় না। রুমিন এটা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন এক্সপার্ট হিসেবে, যে এর আগে তো আপনি দেখেছেন, এটা একজন এক্সপার্ট হিসেবে আপনার কাছে। না, আমি ভাই এক্সপার্ট নই, তবে আমি যেহেতু বাঙালি, আমি বাংলাদেশের পলিটিক্স অবজার্ভ করি, তো সেই বেসিসে আমি অনেক আগে আপনাকে আপনারই কোন একটা টক শোতে আমি বলেছিলাম যে এখানে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে জামাত। কেন বলেছিলাম সেটা হচ্ছে এই যে জামাত, দেখবেন খেয়াল করে, জামাত জুডিশিয়ারি এবং আপনার শিক্ষা, হায়ার এডুকেশন, এই জায়গাগুলো সব দখল করে নিয়েছে। বিএনপি কে তারা বলেছে যে যাও তোমরা, যে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই ঘটনাগুলা, যে তোমরা যে ওই ইয়ে করো, ওই কি বলে, ওই যে আরে সিন্ডিকেট টিন্ডিকেট এগুলো যা আছে, চাঁদাবাজির জায়গা যত আছে সব এগুলো তোমরা দখল করো। কারণ বিএনপি 15 বছর ধরে খাওয়া না খাওয়া পার্টি, 4 বছর এই দেশকে 4 বার তারা দুর্নীতি চ্যাম্পিয়ন করেছিল। তো ওরা তো চুপ থাকবে না, ওরা তো খেতে চাইবে, খাওয়া দরকার। তো ওদেরকে এটা দিয়েছে। আমার আপনি বললেন বলবেন না, আপনি বলবো না কেন? আমি বলি ভাই, আপনি ভাই কথাটা বুঝে, আমি যা বলছি কথাটা আগে শুনবেন। আপনার কথার সময় আমি কথা বলিনি তো। এমপি চাঁদাবাজি নয়, আপনার আপনি কি আমাকে কথা বলতে দিবেন? আমি ওনাকে মিউট করেন, আমি কথা বলি। ওনাকে মিউট করেন, আমি কথা বলি। নাহলে ওনাকে কথা বললে আমাকে কথা বলতে দেন, নাহলে ওনাকে কথা বলতে, দুজন একসাথে কথা বললে হবে না। আচ্ছা, এখন আমি কেন বলেছি কথাটা, আমি কি বলেছি? আমি পলিটিক্যাল কথা বলবো না তা তো বলি নাই, আমরা তো সবাই পলিটিক্যাল কথা বলছি। আমি বলেছি দেখেন, কথাগুলোকে না বুঝলে সমস্যাটা ওখানেই হয়, আপনাকে তো কনসেপ্টটা বুঝতে হবে। আমি বলেছি যে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদেরকে যদি আনেন, তাহলে পরে তার কাউন্টার হিসেবে ওই ওনারই ধরেন আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্টকে আনবেন, তাহলে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ঝগড়াঝাড়িটা তারা করতে পারেন। আমাদের সমস্যাটা হয়ে যায় যেটা, যে আমরা তো কথা বলবো আপনার ফ্যাকচুয়াল এভিডেন্স নিয়ে, আপনি কথা বলবেন ফ্যাকচুয়াল এভিডেন্সের বাইরে। আপনি আপনার ইচ্ছা মতন, আপনি যেভাবে আপনার পলিটিক্যাল ন্যারেটিভটা দাঁড় করাতে চান সেভাবে বলবেন, এটা তো আমার সাথে যাবে না। তো কাজেই আপনার সাথে আমার মিলবে না। আপনি আমাকে বলে দিবেন যে আমি আওয়ামী লীগ করি, আমি আপনাকে বলতে পারবো না আপনি পাকিস্তান পন্থী, তাই না? কারণ আমার পক্ষে এটা বলা সম্ভব না ফ্যাকচুয়াল এভিডেন্স ছাড়া, কিন্তু আপনি বলে দিতে পারবেন। এখন সমস্যাটা, আমি খুব মাইন্ড করি কেউ যদি আমাকে আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, এটা কেন বলবেন আপনি? এখানে আমি কথা বলছি আপনার সঙ্গে একটা স্পেসিফিক বিষয়ে। আচ্ছা, আমি বলছিলাম যে আমি আপনাকে বলেছিলাম এবং এই প্রোগ্রামে আমি বলেছিলাম যে জামাত এই কাজটা করেছে, তারা দুটো জিনিস তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে আপনার এডুকেশনাল, হায়ার এডুকেশনের জায়গাগুলো। আপনি দেখুন না, আমার কথা যদি মিথ্যা হয়, আপনি দেখুন সুপ্রিম কোর্টে কারা, আপনি দেখুন ট্রাইব্যুনালে কারা, আপনি দেখুন এই যে অ্যাটর্নি জেনারেলের অফিস ওখানে কারা, আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি। আর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলরদেরকে দেখুন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় আপনি দেখুন কারা, কটা জায়গায় বিএনপির লোক আছে। বিএনপির কি কোনো ভালো ভাইস চ্যান্সেলর হওয়ার মতো লোক পাওয়া যায়নি? তা আপনি কিন্তু এটা এক ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে বা আনরিটেন নেগোসিয়েশন, তারা সিন্ডিকেট, ওই যে কি বলে ওগুলো সব ছেড়ে দিয়েছে। চাঁদাবাজির জায়গা আপনি বললে হবে নাকি? বাস্তবতা আমরা জানি না বাংলাদেশে চাঁদাবাজি ছাড়া চলছে নাকি কিছু? সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে না? এটা তো পত্র পত্রিকা দেখলেও টের পাওয়া যায়। আপনারা কোথেকে কথা বলেন? এই বাংলাদেশের পলিটিশিয়ানদের সমস্যা হচ্ছে তারা তো জনসাধারণ থেকে বিচ্ছিন্ন, তারা পত্র পত্রিকা দেখেন না কি হচ্ছে। তাহলে এটা কি আপনার বিএনপি বলে হচ্ছে? তা না, এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচার। আপনি যখন পাওয়ারের জায়গায় থাকবেন
আওয়ামী লীগের লোকজন এতদিন ছিল, এখন আওয়ামী লীগের লোকজন গেছে, এখন বিএনপির লোকজন ঢুকে গেছে। এখন যেটা হচ্ছে ওই কারণেই আমার ধারণা এটা কেন করছে জামাত, কারণ জামাত জানে যে বিএনপির একটা বড় একটা মাস সাপোর্ট আছে। এখন যদি ইলেকশন হয় আজকে, বিএনপি জিতে যাবে, আওয়ামী লীগ তো নাই, জামাত তো আসতে পারবে না। এই কারণে আবার আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি ইলেকশনটা করুক, কারণ তাহলে পরে বিএনপি থাকলে আওয়ামী লীগের জন্য বেটার দেন আপনার এরা এই জামাতের চেয়ে। এখন যেটা হচ্ছে যে যদি আপনার এটা এরকম ভাবে সব জায়গায় দখল দিয়ে দেয়, তারা সময়টা নিচ্ছে, দেখবেন আপনি খেয়াল করে সময় নিচ্ছে, তারা ভোটটা দিতে চাচ্ছে না। কেন? ইন দ্য মিন টাইম যখন বিএনপি এই যে সমস্ত জায়গায় যত আনপপুলার কাজগুলো আছে সব এখন বিএনপির লোকজনকে দিয়ে করাচ্ছে। এর ফলটা হবে কি, যেটা ধরুন আগের আমলে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে। এখন ইন দ্য মিন মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে নেগেটিভ, আপনি অলরেডি দেখবেন খেয়াল করে, আমি 2-4 দিনের মধ্যে একটা অ্যানালিসিস দেবো ফ্যাকচুয়াল একেবারে অঙ্ক করে, যে আপনার গ্র্যাজুয়ালি হবে কি মানুষ বিএনপির উপর ক্ষেপতে থাকবে যে আরে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি সিন্ডিকেট করে, বিএনপি মারধর করে, মাস্তানি করে, একে মারে তাকে মারে, এগুলো সব বিএনপি করে। তাতে ওইটাই আমার ধারণা আর কি। রুমিন ফারহানা, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট লেডি। আমি বলতে, কারণ উনি কিন্তু বিএনপি থেকে বঙ্গবন্ধুর মূর্তির ব্যাপারে খুব শক্ত প্রতিবাদ জানিয়েছে, মূর্তি সরানো বা এই সমস্ত শয়তানি করা, এগুলো নিয়ে কথা বলেছিলেন। শি ইজ রিয়েলি রিয়েল জেম। এই কথাগুলো সৎভাবে তো বলতে পারে না বিএনপির নেতারা, উনি বলেছেন। তো উনি ওই কারণেই আমার ধারণা যে এইগুলো যদি ঘটতে থাকে গ্র্যাজুয়ালি বিএনপির সাপোর্টটা কমতে থাকবে। তো বিএনপির সাপোর্টটা কমতে থাকবে মানে বিএনপির এই জামাতের ট্র্যাপে পা দেওয়ার কারণে। বিএনপি কিন্তু আজকে নতুন না, এই জামাতের ট্র্যাপে বারবারই বিএনপি পা দিয়েছে এবং এটার ফলাফল ভালো হয় নাই। আপনি ঘুরিয়েই খালি কেবল শেখ হাসিনার কথা বলেন, আপনার দুর্নীতির কথা বলেন, ভাই আপনার আমলে তো 4 বার আমি চ্যাম্পিয়ন ছিলাম, আমরা জানি না এগুলো। এবং তখন তো আপনার এই সমস্ত জিনিসপত্র সামনে আসেনি। আপনি যখন এই 21শে আগস্ট ঘটলো আপনি কি করছিলেন? আপনি জর্জ মিয়া নাটক করেন। এখন ব্যাপারটা হয়েছে কি যে এই সবকিছু রাজনীতিবিদদের বিকল্প নাই। এই যে বিএনপির কথা বলছেন, বিএনপি আপনি দেখুন না, উনি এত কিছুর পরে একবার শেখ মুজিবের নাম নেন নাই, এটা কি অনেক। তো এই যে ইউনিটি, ডিসইউনিটি, কোনো ইউনিটি নেই। তো আপনি হবে কি করে একটা দেশের ন্যারেটিভে, একটা দেশের সৃষ্টি নিয়ে যেখানে আপনার একমত নাই, এখন এই নিয়েই আমরা মারামারি করি। বঙ্গবন্ধু না জিয়াউর রহমান 3 বছরে, প্রথম 3 বছরে জিয়াউর রহমান কোথায় ছিলেন, তাই না? তো এখন তিনি এসছেন, তিনি আমি মনে করি দেশের স্টেবিলিটিটা তখন তিনি ঠিক করেছিলেন। গ্রেট। তো যেসব জিনিস তিনি নিজে ক্লেম করেন না সেগুলো আপনারা কেন তার কাছে দিচ্ছেন? এখন এই করতে করতে একসময় দেখবেন যে বিএনপির সমর্থনের এরা যদি এখনো যদি তাড়াতাড়ি, এই কারণেই ফখরুল ইসলাম আলমগীর তাড়াতাড়ি চাচ্ছেন এটা, কারণ এটা যদি এখনো যদি এরা এটা বিএনপির মানে ভালো করে যদি একটা কিছু না করতে পারে, বিএনপি উইল বি ইন ট্রাবল। বিএনপি উইল বি, কারণ এখন তো আওয়ামী লীগ ফিল্ডে নাই। আপনার নিয়মই তাই, আপনার যে একটা টাইমে এসে এদের যে পলিটিক্যাল কালার, এরা একসময় বিএনপিকে টার্গেট করবে। এটা আপনি বিশ্বের ইতিহাস দেখুন, আপনি ইরানের বিপ্লবের ইতিহাস দেখুন। ইরানের বিপ্লবীরা, আমি আরেকদিন আপনাকে বলেছিলাম যে এই সব আমার মতন এরকম সো কল্ড ইন্টেলেকচুয়ালরা সবাই খোমেনিকে সাপোর্ট দিল, কারণ তারা চাচ্ছিল শাহের হাত থেকে বাঁচতে। কিন্তু খোমেনি ক্ষমতায় এসে যখন সবকিছু সেটেল হয়ে গেল, এরপরে এদেরকে সবাইকে ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দিল। এখন ধরুন আওয়ামী লীগ নাই, এতদিন আওয়ামী লীগ ছিল এদের শত্রু, আওয়ামী লীগকে এখন আওয়ামী লীগ নাই ফিল্ডে, এখন কে আছে? বিএনপি। এরপরে আপনার এই ঘটনাটা ঘটবে, এরা এসে বিএনপিকে ধরবে, বিএনপি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এই কারণেই আপনার খুব সম্ভবত চাচ্ছেন এই রুমিন ফারহানা এটা বলেছেন, হ্যাঁ, যে এরকম। এবং রুমিন ফারহানার কাছে তো উনি তো আরো অনেক বড় নেত্রী, তার কাছে তো খবর আছে ভাই, তিনি তো খবর ছাড়া কথা, মানে ফ্যাকচুয়াল এভিডেন্স ছাড়া তিনি কথা বলছেন না। এই যে উনি মিলন ভাই বা ওনারা তো কথা বলছেন, খেয়াল করে দেখবেন খুবই ভাবে ফ্ল্যাট, সব স্টেটমেন্টগুলো ফ্ল্যাট স্টেটমেন্ট, এগুলোর মধ্যে কোনো রকমের ঐতিহাসিক তথ্য নাই, ঐতিহাসিক সত্যি নাই, এবং তারা কোনো রকমের এটা কেয়ারও করে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে ধরাইও দেন, তারা এটা কেয়ার করেন না। এতবার চেষ্টা করা হইলো, এই যে আজকে এতক্ষণ ধরে 1.5 ঘন্টার মতো হয়ে গেল, আমি কুণাল দা অনেক চেষ্টা করলাম তাকে, আমি তো কুণাল দার সাথে তো আমি তো বলেছি তো যে বাংলাদেশ ইজ পার্ট অফ ইট, বাংলাদেশের কাছে তারা আত্মসমর্পণ করেছে কিভাবে? বাংলাদেশ তখন যৌথ বাহিনী হিসাবে, ইন্ডিয়াও ছিল সাথে। তো তার মানে দুটাই, ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটাই যৌথভাবে পাকিস্তানকে পরাজিত করেছিল। আমার আর্গুমেন্টটা এইটা। আপনি যদি শুধু কেবল সারেন্ডারটাকে দেখেন, বিজয় দিবসটাকে শুধু ওইভাবেই
শুধু দুই আর্মির ব্যাপার দেখেন তাহলে বাংলাদেশও আছে, কিন্তু বিজয় দিবস অর্থে আমাদের স্বাধীনতা এইসব মিলিয়ে এটা তো 9 মাসের যুদ্ধ, সেই অর্থে বাংলাদেশ অনেক বড় জায়গায় থাকে। ন্যারেটিভটা এইভাবে হলে পরে ইতিহাসের প্রতি সততা দেখানো হয়, এটাই হচ্ছে আমার কথাটা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই।